জানেন বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা মূলত জানবো সংবিধান কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কি জানবো, সংবিধান জিনিসটা কি। ঠিক আছে, তাহলে সংবিধান যে জিনিসটা আমরা পড়েছি, সংবিধান তো আমরা সবাই পড়িনি। ঠিক আছে ভাই, সংবিধান সংবিধান তো আমরা সবাই পড়িনি, কিন্তু আমরা কজন জানি যে সংবিধান জিনিসটা মানে এটা? কেউ জানি না। সংবিধানের সংজ্ঞা যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কজন বলতে পারবে? একজনও বলতে পারবে না। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, আজকের ক্লাসটা যদি তোমরা করে নাও, তারপর যদি সংবিধান সম্পর্কে মানে তোমরা যেই ধারণার মধ্যে আছো, সেই ধারণার মধ্যে তোমরা একদম 100% থাকবে না। অনেকে সংবিধান মুখস্থ করায়, বাট আমি এরকমটা করবো না। সংবিধান এর আগের বারে আমি তোমাদেরকে যে নোটস দিয়েছিলাম সেগুলো পড়েছো, অনেকেরই এক্সাম ভালো হয়েছে, কিছু জনের খারাপ হয়েছে। ঠিক আছে, তো সেরকম আর চলবে না। মেন জিনিস হচ্ছে তোমরা, আমি আমার মধ্যে চলে আসলে কোশ্চেন্স তোমাদেরকে আমি নিজে করে দেবো। একটা কোশ্চেন্স এর পরে যে ক্লাসটা নিয়ে আসবো, তোমরা যদি দেখে থাকো, মানে দেখবে ওই ক্লাসটা, এই ক্লাসটা করার পর ওই ক্লাসটা একবার করবে, কোশ্চেন্স দেখবে এখান থেকে তো বেরোবে না, কিন্তু কনসেপ্টের সাথে আমি এগুলো করিয়ে দেবো। গ্যারান্টি রইলো আমার, 100% গ্যারান্টি, সবাই বুঝতে পারবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, সবার আগে আমি তোমাদেরকে বলবো যে সংবিধান কি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, হ্যাঁ কি না শিবুদা? জানতে হবে। আর পেড ব্যাচের ক্লাস, কোনো রকম উল্টোপাল্টাভাবে কেউ ক্লাসটা নেবে না। হিন্দি, ইংলিশ, বাংলা সব চলবে। ঠিক আছে, চলো পেড ব্যাচের ক্লাস। তো পেড ব্যাচ যারা নিতে চাও, প্রাইস মাত্র আমাদের 399 টাকা, প্রাইস মাত্র আমাদের 399 টাকা। তো যারা নিতে চাও, খুব অল্প প্রাইস, তো তোমরা এটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, আজকের এটা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, যেটা আমাদের বলা হয়েছে সেরকমই। ঠিক আছে, অল সাবজেক্ট তোমাদেরকে করানো হবে। ঠিক আছে, চলো তাহলে এরপরে দেখো আমাদের কি, প্রথমে জানবো সংবিধান। সংবিধান কি জিনিস? ঠিক আছে, সংবিধান তো আমরা পড়িনি। ঠিক আছে, সংবিধান আমরা সবাই জানি যে সংবিধান মানে এটা এটা এটা। সংবিধান আমরা কি করি, লিখে নিই, কিন্তু সংবিধান যে জিনিসটা সেটা আমরা কেউ জানি না। তাহলে ওই জিনিসটার কাজটা আমি করবো আজকে। ঠিক আছে, চলো চলো তাহলে দেখো, সবার আগে এখানে দেখো আমাদের কি লেখা আছে। দেখো, সংবিধান শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো সম প্লাস বিধান। মানে কি শিবুদা? এটা তো বুঝলাম না। দেখো, আগে বুঝিনি ব্যাপারটা, তারপর এখানে আসবো। দেখো, সংবিধান মূলত আমাদের কি হয়ে থাকে। দেখো, সংবিধান আমি লিখছি আমি। দেখো দেখো আমাদের সংবিধান, ঠিক আছে, সংবিধান, যদি আমরা দেখি যে সংবিধান, লিখে লিখে পড়াবো সংবিধান, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি হবে, সম প্লাস বিধান। ঠিক আছে, এই দুভাগে তো ভাগ করা আছে, ওখানটাতে তোমাদের দেখলে যে দুভাগে ভাগ করা ছিল, হ্যাঁ কি না? দুভাগে ভাগ করা ছিল শিবুদা। ঠিক আছে, এরপরে দেখো সম মানে কি আমাদের, সম মানে কি বলো, সমান। সম মানে কি, সমান। ঠিক আছে, আর বিধান মানে কি, আইন। বিধান মানে কি, আইন। তাহলে এই দুটো জিনিসকে মানে বুঝতে পারছো, যে সম মানে কি, সম মানে হচ্ছে আমাদের সমান, আর বিধান মানে কি আমাদের হচ্ছে আইন। তার মানে এই দুটো জিনিসকে যদি বলা হয় তাহলে আমরা কি বলবো বলো, সমান আইন, হ্যাঁ কি না? সমান আইন, সমান আইন। বলবো কি বলবো না বলো, সমান আইন। ঠিক আছে, তাহলে দুটো জিনিসকে আমরা একসাথে কি বলো, সমান আইন। সমান আইন মানে আমাদের কি বলো, ইকুয়াল ল। ঠিক আছে, তাহলে সমান আইন মানে কি আমাদের ইকুয়াল ল। কি ল? ইকুয়াল ল, ইকুয়াল ল। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করছি। চলো এরপরে দেখো ব্যাক সাইডে যাবো আমরা, ব্যাক সাইডে এসলাম। এরপরে দেখো আমি তোমাদেরকে কি বললাম, যে সন্ধি বিচ্ছেদ যদি করা হয় সংবিধানটার, তাহলে সম প্লাস বিধান। তাহলে সম প্লাস বিধান মানে কি, সংবিধান। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম, তোমরা জানাবে এর অর্থ কি, সমান আইন। এরপর দেখো সমান আইন, দেখো আমি ধরো ঘুরি পিছি কথাবার্তা আমি বলবো না ক্লাসের মধ্যে, অন্তত সোজা কথা, আমার কি পারমিশন আছে, হ্যাঁ কি না? পারমিশন নিশ্চয়ই আমাদের নেই, নেই নিশ্চয়ই। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে ধরো আমি আর্টিকেল 21, মানে আর্টিকেল 21, ঠিক আছে, এর অনুযায়ী আমি কি আমার মতো করে বিয়ে করতে পারি, যেটাকে আমাদের লাভ ম্যারেজ বলা হয়ে থাকে। লাভ ম্যারেজ করতে পারবো, হ্যাঁ করতে পারবো। তুমি কি পারবে না? আগে আমাকে বলো, তুমিও তো পারবে, হ্যাঁ তুমিও পারবে, আমিও পারবো। তাহলে এই দুজনাই যখন পারবে, তাহলে এদের দুজনকার জন্য কি সমান আইন, হ্যাঁ কি না? সমান আইন। তো এটাকেই বলা হচ্ছে, মানে ধরো তোমার জন্য যে আইনটা কাজ করবে সেটাও আমার জন্য কাজ করবে, সে পয়সাওয়ালা হোক বা কিছু হোক, এটা আরও ডিটেলসে জানবো পরে। তাহলে সমান আইন কি, মানে তোমার জন্য যে আইনটা হবে সেই আইনটা আমার জন্যও হবে, মানে কারো জন্য কোনো ভেদভাব হবে না। তুমি ধনী বলো, তুমি যাই বলো। আমি ধরো আর্টিকেল 17 আমাদেরকে কি বলেছে, ধরো আর্টিকেল 17 আমাদের কি, অস্পৃশ্যতা দূরীকরণ, মানে যেটা ছুঁয়াছুত বলে থাকো আমরা। ঠিক আছে, ছুঁয়াছুত মানে ধরো আর্টিকেল 17 অনুযায়ী ছুঁয়াছুত করে থাকি। তাহলে ছুঁয়াছুত, তুমি ধরো আপার কাস্টের মানুষ, ঠিক আছে, তুমি আপার কাস্টের, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট আমি কি তা বলে তোমাকে তোমার সাথে জাত বিচার করবো, হ্যাঁ কি না? করতে পারি না? করতে পারি না। কেন পারি না বলতে পারবে? কেন পারি না বলো, কেন পারি না?
কারণ এটাই যে আমাদের এখানে দূরকরণ করা হয়েছে, আর্টিকেল যে 17টা আছে না, ওই 17 অনুযায়ী আমাদের অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে, তাই আমরা করতে পারি না। এরপরে যদি কেউ তার উপর করে তার উপর কারবাই হবে, মানে যে এরপরেও যদি কেউ করে থাকে তার উপর কারবাই হবে, কারণ আইন সবার জন্যই এক জিনিস। তাই আমাদের কি বলা যায়, সমান আইন ইকুয়াল ল। তার এই লাইনটা ক্লিয়ার হয়ে গেছে আশা করছি, 100% ক্লিয়ার হয়ে গেল যে সমান আইন। এরপরে দেখো, এটি হলো নিয়ম এবং আইনের একটি সংকলন যা শাসন ব্যবস্থার পরিচালনার জন্য দেশের সর্বোচ্চ লিখিত আইন, বা আমরা এইভাবে বলতে পারি कि नियमों और कानूनों का ऐसा संकलन। ठीक है, আমরা এইভাবে বলতে পারি যে नियमों और कानूनों का, नियमों और कानूनों का, ठीक है, नियमों और कानूनों का ऐसा संकलन जो कि किसी देशों का जो शासन चलाने के लिए आवश्यक होता है। ठीक है, तो नियमों और कानूनों का ऐसा संकलन जो कि देशों का शासन को चालाने के लिए आवश्यकता होती है। তাহলে শাসনটা আমাদের চালাই কারা, সংবিধান, শাসন অনুযায়ী নিয়ম অনুযায়ী চলে থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো আশা করছি সংবিধানের ব্যাপারটা। এরপরে যাবো আমরা রাজ্য ব্যবস্থা মানে পলিটি। রাজ্য ব্যবস্থা কি ভাই, শিবুদা রাজ্য ব্যবস্থা কি আমাদেরকে এটা বোঝাও। রাজ্য ব্যবস্থা হলো দেখো সংবিধানের নীতিগুলো ও আইনগুলোকে যখন বাস্তব আচরণে প্রয়োগ করা হয়। দেখো আমরা তো সবাই জানি যে আর্টিকেল এত অনুযায়ী এত, আর্টিকেল 21 অনুযায়ী এত, আর্টিকেল 17 অনুযায়ী এইটা, আর্টিকেল এই অনুযায়ী এইটা, আর্টিকেল 17 অনুযায়ী এইটা, আর্টিকেল 18 অনুযায়ী এইটা, এরকম করে সমস্ত কিছু আছে আমাদের। ঠিক আছে, এরপরে এই জিনিসগুলো আমাদের যেই বাস্তবে প্রয়োগ করে থাকে সেটা আমরা কি করে থাকি, রাজ্য ব্যবস্থা মানে কি সংবিধানের নীতিগুলোকে, মানে ধরো এই আর্টিকেল 21 অনুযায়ী আমি আমার নিজস্ব মতো করে বিয়ে করতে পারবো, লাভ ম্যারেজ করতে পারবো। ঠিক আছে, তো এই যে এটাকে বাস্তবে কি এনেছে আমাদের কি এনেছে বলো, রাজ্য ব্যবস্থা। তাহলে যে সংবিধান কি, এক কথায় বলতে পারি সংবিধান হচ্ছে আমাদের কি বলো দিন একটা থিওরি। সংবিধান কি বলো, সংবিধান হচ্ছে আমাদের থিওরি। ঠিক আছে, সংবিধান হচ্ছে থিওরি, আর আমাদের হচ্ছে পলিটি কি, পলিটি হচ্ছে আমাদের প্র্যাকটিস, মানে রাজ্য ব্যবস্থা যেটা আমাদের হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো, যেটা হচ্ছে থিওরি আর এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস। তাহলে আশা করছি এটার মধ্যে কোনো সমস্যা নেই। মানে ধরো কোনো জিনিস তুমি করলে সেটাকে যখন বাস্তবে প্রয়োগ করে মানে প্র্যাকটিস করবে সেটা তো আরও ভালো হবে। তো ওই যেই কাজটা ওটাকে রাজ্য ব্যবস্থা করে থাকে। মানে এই যে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা যে সংবিধান হলো থিওরি আর রাজ্য ব্যবস্থা হলো আমাদের কি প্র্যাকটিস, মানে বাস্তবে যেটা প্রয়োগ করা হয়ে থাকে। তাহলে এই জিনিসটার প্রতি তোমাদের 100% ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে 100% এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। ঠিক আছে ভাই, চলো এরপর দেখো তোমাদেরকে যেটা বোঝালাম ইকুয়াল ল, সমান আইন, প্লাস বিধান। এরপরে দেখো উদাহরণ দেবো কিছু আমি, ও বাস্তবে যে প্রয়োগগুলো করে থাকে সেগুলো আমি জানাবো আর্টিকেল অনুযায়ী। আগেই বলে দিয়েছি দেখো যে অস্পৃশ্যতা দূরীকরণ, যেটা আমাদের কি বলা হয় ছুঁয়াছুত। ঠিক আছে, এটাকে আমাদের কি বলা হয়ে থাকে ছুঁয়াছুত বলা হয়ে থাকে না বলো, ছুঁয়াছুত বলা হয়ে থাকে, ছুঁয়াছুত। ঠিক আছে, দেখো এখানে ইংরেজিতেও লেখা আছে, এটা বাংলাতে লেখা আছে, আর আমি হিন্দিতেও লিখে রাখছি। তাহলে তোমরা তোমাদের মতো করে লিখে নেবে, যে যার এক্সাম দেবে ভাই লিখে নেবে পয়েন্টগুলো। ঠিক আছে, একটাই তো জিনিস বলো। এরপরে দেখো আর্টিকেল 17 আমাদের কি বলেছে, আর্টিকেল 17 অনুযায়ী যেটা আমাদের কি বলেছে, দেখো এখানে দেখো 4টে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো এর সাথে আমাদের কোনো সঙ্গ নেই। আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা আমার মতো করে পড়বে, বাট তোমরা নিজেরাও লিখতে পারো, বাট বিষয়টা আমি বোঝাবো। দেখো একটা জিনিস আমি তোমাদেরকে একটা গল্প বলবো। ধরো এখানটা দেখো, এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি। ঠিক আছে, এই বাড়িতে একজন আছে ব্রাহ্মণ, আর একজন আছে এই ঘরে একজন আছে আমাদের নিচু জাতির লোক। ঠিক আছে, এখানে একজন আপার জাতির লোক উপর দিকে রাখবো আর নিচু জাতির লোক নিচের দিকে রাখবো। তাহলে এই যে এই দুটো জাতির মধ্যে কোনো ভেদভাব, মানে ধরো অস্পৃশ্যতা যেটা আমাদের ছুঁয়াছুত, ধরো আমি তোমার বাড়ির কাছে গেছি, তো তোমার কাছে আমি জল চাইছি, ভাই একটু জল দাও না, তুমি আমার জাত জিজ্ঞেস করছো, ভাই কেন এই সমস্ত কিছু দিয়ে আমার জাত বিচার করছো, বা তুমি আমার সাথে ছুঁয়াছুত করছো, এ ভাই তুই এই কাস্টের লোক ওই কাস্টের লোক। এই যে ছুঁয়াছুতগুলো বুঝতে পারছো তো ভাই, ছুঁয়াছুত হয় কি হয় না জানি না আমি, বাট এই যে এই ব্যবহারগুলো এগুলোকে বলা হচ্ছে ছুঁয়াছুত। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো, ছুঁয়াছুত মানে কি, তোমার সাথে ধরো আমি খারাপ ব্যবহার করছি, ছুঁয়াছুত, তোমার জাত জিজ্ঞাসা করে উল্টো পাল্টা করছি, যেই আপার কাস্ট লোয়ার কাস্ট করে, সেটাকে বলা যায় ছুঁয়াছুত। এরপরে এই ছুঁয়াছুতটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী দূর করা হয়েছে, যেটা হচ্ছে আর্টিকেল 17 অনুযায়ী, এটা আমাদের কি দূর করা হয়েছে, ছুঁয়াছুত। ঠিক আছে, আর্টিকেল 17 অনুযায়ী আমাদের ছুঁয়াছুত দূর করা হয়েছে। তাহলে ছুঁয়াছুত কোন অনুযায়ী দূর করা হয়েছে, আর্টিকেল 17 অনুযায়ী। তাহলে 100% বুঝতে পেরে গেছো যে ছুঁয়াছুত জিনিসটা কি আর কত অনুযায়ী দূর করা হয়েছে, 100% বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো এরপরে দেখো আমি তোমাদেরকে বলবো যে ব্যক্তিগত জীবন ও ব্যক্তিগত যে স্বাধীনতার অধিকারগুলো হয়ে থাকে, সংবিধানে সমস্ত আইন সমান হয়ে থাকে। এরপর রাজ্য ব্যবস্থা আর্টিকেলগুলোকে ব্যবহারে এনেছে। আগেই বললাম সংবিধান মানে কি আমাদের সমান আইন, সংবিধান মানে আমাদের কি বললাম সমান আইন। ঠিক আছে, সংবিধান হচ্ছে আমাদের কি সমান আইন।
একবার করে মনে করাবো সবটা। সমান আইন আর রাজ্য ব্যবস্থা কি, যেটা আমাদেরকে বাস্তবে প্রয়োগ করে থাকে। ঠিক আছে ভাই, রাজ্য ব্যবস্থা কি, পলিটি হচ্ছে আমাদের কি, পলিটি আমাদের হচ্ছে রাজ্য ব্যবস্থাটা, যেটা আমাদের বাস্তবে প্রয়োগ করে থাকে। ঠিক আছে, তাহলে জীবন ও ব্যক্তিগত যে স্বাধীনতার অধিকার আর্টিকেল 21, এই আর্টিকেলটা অনুযায়ী তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো, এর অধীনে দেশের প্রতিটি নাগরিকের স্বাভাবিক জীবন যাপনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অপরিহার্য অধিকার লাভ করে। এগুলো লিখতে পারো তোমরা। এবার দেখো, পছন্দের মতো, আগেই আমি বলে দিচ্ছি, পছন্দের মতো বিয়ে করার অধিকার কোনটা দিয়েছে, আর্টিকেল 21। আমি পারবো, তুমি পারবে না, এটা কোনোদিনও হতে পারে না। তুমি যেই কাস্টেরই হোক, যে ধর্মেরই হোক, যে কেউ হোক, তোমার সেটার অধিকার তোমাকে আর্টিকেল 21 দিয়ে থেকে থাকে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 21 বুঝে গেলে যে কি, যে নিজের ব্যক্তিগত ব্যাপার যেটা হচ্ছে আর্টিকেল 21, এটা দিয়ে থাকে। শান্তিতে শান্তিতে যেটা শ্বাস নেওয়ার অধিকার, ঘুমানো ঘুমানো খাওয়া দাওয়ার অধিকার। ঠিক আছে, সমাজ এই যে সম্মানজনকভাবে বেঁচে থাকার যে পূর্ণ অধিকার, সেটা আমাদেরকে দিয়ে থাকে। তাহলে আর্টিকেল 21 আশা করছি কোনো সমস্যা নেই, যে এই ব্যক্তিগত যেই ব্যাপারগুলো, বেঁচে থাকার এই সমস্ত কিছু আমাদের আর্টিকেল 21 দিয়ে থাকে। আমার জন্য যেই নিয়ম, তোমার জন্য সেটাই নিয়ম, সেটা আমাদের সংবিধান বলে আছে, আর রাজ্য ব্যবস্থা সেটাকে বাস্তবে প্রয়োগ করে থাকে। তাহলে রিপিটও করে দিচ্ছি কিন্তু আমি একবার করে। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। চলো এরপরে জানবো যে আমরা ঘুমানোর অধিকার। যেমন দেখো, এই যেখানে দিয়েছে ঘুমানোর অধিকার একটা দেখো, 8 জুন 2011 রামলীলা ময়দান। রামলীলা ময়দানে ঘটনার পর সুপ্রিম কোর্ট ঘুমানোর অধিকারকে আর্টিকেল 21 অধীনে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে হ্যাঁ, এইটা আবার মনে করো না যে ভাই আর্টিকেল 21 আছে আমার, আর্টিকেল 21 আমি সারা দিন পড়বো না, আমি বাবু আমার মৌলিক অধিকার আমি ঘুমোবো, এটা করো না। ঠিক আছে ভাই, মৌলিক অধিকার মানে তুমি ভেবে নিও না যে আমার বাড়ির লোক কেউ বলবে না, কিচ্ছু বলবে না। বাড়ির মৌলিক অধিকার আলাদা, ঠিক আছে, বাড়ির মৌলিক অধিকার আলাদা, ওখানকার মৌলিক অধিকার আলাদা, মানে নিয়ম অনুযায়ী। এরপরে তুমি যদি বলো বাড়িতেও আমি, লয়ারদের বাড়িতে কোনো দিনও সম্মান হয় না ভাই, সিরিয়াস বলছি। লয়ার যারা আর্টিকেল টার্টিকেল জানে না, তাদের বাড়িতেও সেই নর্মালি তারা বাড়িতে বলতে পারে না যে এই আর্টিকেল ওই আর্টিকেল এই আর্টিকেল, সেগুলো বলতে পারা যায় না। ঠিক আছে, মানে বাড়ির জিনিস আলাদা, নিজস্ব জিনিস আলাদা। ঠিক আছে, এরপরে তুমি বলতে পারো যে দাদা, তাহলে আরেকটা জিনিস তোমাকে বলে দিচ্ছি, যে তোমার ধরো জিএফ আছে, তার জন্য তোমার দোষ মানে তোমার দোষ, ঠিক আছে, ওর দোষ মানে তোমার দোষ, এটা হয় কি না, হয় না বল, এটা দুটো হয়ে থাকে। তার এখানে কি সমান আইন কাজ করলো? সংবিধানে যে সমান আইন, সে সমান আইন কি কাজ করলো? 100% করেনি। কারণ কি, সে সবসময় 100%, সে সবসময় ঠিক। তো ওটাকেই বলা হচ্ছে ভাই, যে ওই যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোর নিয়ম আলাদা কাজ করে, বাট এই সমস্ত অধিকার আলাদা। ঠিক আছে, চলো তাহলে আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো, এটি নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতার পরিধিকে পরিধিকে আরও বাড়াতে সাহায্য করেছে। তাহলে আশা করছি আমাদের এই জিনিসগুলো বুঝতে পেরে গেছো। চলো এরপরে যাব পরবর্তীতে। এরপর দেখো, আমাদের মেন জিনিস, কিছু কিছু জিনিস যেগুলো আমাদেরকে এরপরে জানতে হবে, আর যে জিনিসগুলো তোমাদেরকে বলছি যে তোমরা তোমাদের মতো করে লিখে নেবে, সেগুলো অবশ্যই একবার লিখে নেবে। এরপরে দেখো, আমি কিছু কথা বলবো। ঠিক আছে, যেটা হচ্ছে রাজ্য ব্যবস্থা। রাজ্য ব্যবস্থা তো আমরা করে নিয়েছি, ঠিক আছে, রাজ্য ব্যবস্থাটা একবার দেখবো। राज्य व्यवस्था, ठीक है, राज्य व्यवस्था যেটা আমাদের হচ্ছে राज्य व्यवस्था को चलाने के लिए, राज्य व्यवस्था को चलाने के लिए, রাজ্য ব্যবস্থাকে চালানে কে লিয়ে, ঠিক আছে, মানে এটা কি, রাজ্য ব্যবস্থাকে ব্যবহারে যে আনার জন্য, যে আমাদের রাজ্য ব্যবস্থা আছে না, সেটাকে ব্যবহারের জন্য, যে রাজ্য ব্যবস্থা মানে পলিটি যেটা বললাম তোমাদেরকে, সেটাকে ব্যবহারে আনার জন্য যেটা আমাদের কাজ হয়ে থাকে, সেটা আমাদের কে করে থাকে বলো? রাজ্য ব্যবস্থা। ঠিক আছে, মানে হচ্ছে রাজ্য ব্যবস্থা বা রাজ্য ব্যবস্থা, যা খুশি বলতে পারো, পলিটি বলতে পারো, তোমাদের মতো, তোমরা নিজস্ব ল্যাঙ্গুয়েজে তোমরা লিখবে। আমি বাংলাতেও বলবো, হিন্দিতে বলবো, সবই বলছি। ঠিক আছে, দেখো একটা হচ্ছে সংসদ, ঠিক আছে, একটা আমাদের কি বলো, একটা হচ্ছে সংসদ। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের সংসদ। ঠিক আছে, আর একটা আমাদের কি, ন্যায়পালিকা। ন্যায়পালিকা মানে কি, আমাদের কোর্টগুলো, ন্যায়পালিকা, ন্যায়পালিকা মানে আমাদের কোর্টগুলো। ঠিক আছে, কোর্টগুলো তোমরা লিখে নেবে। এরপর দেখো, এটা সেই আমাদের সুপ্রিম কোর্টও হতে পারে, বা আমাদের হাইকোর্টও হতে পারে। তোমরা তোমাদের মতো করে লিখবে, মানে এইচসি বলো, আর এসসি, ঠিক আছে, এসসি মানে সুপ্রিম কোর্ট, তোমাদের মতো করে লিখবে। ঠিক আছে, আর একটা হচ্ছে গ্যার সাংবিধানিক সংস্থা। এগুলো কি জিনিস, এগুলো তোমাদেরকে সবটা বলবো। ঠিক আছে, কোনো রকম টেনশন করবে না, প্রতিটা জিনিস ক্লিয়ার করবো, ধীরে ধীরে পড়বো, কোনো তাড়াহুড়ো নেই। তাহলে আশা করছি এই জায়গাগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো,
আমি তোমাদেরকে এটা লিখতে বললাম। এরপরে শাসন ব্যবস্থা যেটা আছে না, ধরো এই যে শাসন ব্যবস্থা, 3 নম্বর আমরা পয়েন্ট করবো শাসন ব্যবস্থা ও প্রতিষ্ঠান সমূহ যেগুলো আছে সেগুলো। শাসন ব্যবস্থা মানে আমাদের দেশ কি করে চলছে এই সম্পর্কে আমরা জানবো। সংবিধান তো দেখো কনস্টিটিউশন, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে না, সেটা আমাদেরকে পুরো অনেক রকম কিছু জানায়, সেটা আমাদেরকে আজকে আমরা জানবো, ঠিক আছে। এটা তোমরা জানতে কি জানতে না, তোমরা, আমি বলছি তোমরা জানতে না, ঠিক আছে। তো সেটা আজকে আমরা জানবো, চলো। এরপরে দেখো যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদেরকে জানতে হবে কি শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, এই সমস্ত কিছু আমরা জানলাম। এরপরে যে আমাদের শাসন প্রতিষ্ঠাতা আছে, যে 3 ধরনের প্রতিষ্ঠান থেকে থাকে, যেটা হচ্ছে সাংবিধানিক সংস্থায়, সাংবিধানিক সংস্থায়, আর এটা হচ্ছে সংবিধান বহির্ভূত, ঠিক আছে। সংবিধান বহির্ভূত যেটা সংবিধান আছে যে সেটা হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে একদিকে জানতে হবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে কি আগে জানতে হবে, যে সংবিধানে যে 3টে সংস্থা আছে, মানে কি রাজ্য ব্যবস্থা ও দেশকে সঠিকভাবে চালানোর জন্য, ঠিক আছে। আগে এখানটাতে লিখে রাখতে পারো যে রাজ ব্যবস্থা রাজ ব্যবস্থা ও দেশকে, সঠিক লিখে রাখছি খালি এখানটায়, ঠিক আছে। দেখো তাহলে এটা কি, রাজব্যবস্থা ও দেশকে সঠিকভাবে চালানোর জন্য 3 ধরনের, ক ধরনের বলো ভাই, 3 ধরনের। 3 ধরনের কি আছে বলো, 3 ধরনের আমাদের প্রতিষ্ঠান বা সংস্থা আছে, 3 ধরনের প্রতিষ্ঠান বা সংস্থা কাজ করে থাকে। তাহলে একটা হচ্ছে আমাদের কি সংবিধান, আর এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, তাহলে 3টে হয়ে গেল। দেখো এরপর আমি বুঝাবো সংবিধান কি। দেখো যেসব প্রতিষ্ঠানের উল্লেখ সরাসরি সংবিধানে থেকে থাকে, আর অসাংবিধানিক সংস্থায় যেসব সংস্থা সংবিধানের নিয়ম বা আইন লঙ্ঘন করে গড়ে ওঠে বেআইনি, যেগুলো আমাদের বলা যায়, আর এটা আমাদের সংসদ বা রাষ্ট্রপতি যে সমস্ত গঠিত হয়ে থাকে ওগুলো। তাহলে এক একটা জিনিস কিন্তু বোঝাবো, তোমরা একদম চিন্তা করবে না, ভয় খাওয়ার কিচ্ছু নেই, এক একটা জিনিস খুব ভালো করে বোঝাবো বিস্তারিতভাবে। দেখো আগে আমাকে বলো যে যেসব প্রতিষ্ঠান সংবিধানে উল্লেখ্য সরাসরি মূল সংবিধানে থাকে, মানে বলতে পারো যে যেসব প্রতিষ্ঠান, ঠিক আছে, মানে এক কথায় বলতে পারি যে যেসব সংবিধানে সরাসরি উল্লেখ্য থাকে, মানে জিনকা জিকার সংবিধান মে হোতা है, তার মানে এটা কি জিনকা জিকার, সাংবিধানিক মানে কি আমাদের জিনকা জিকার, জিনকা জিকার, ঠিক আছে, जिनका जिक्र संविधान में हो, संविधान में हो, ঠিক আছে। তাহলে জিনকা জিকার সংবিধান মে হো, মানে কি সংবিধানে যেসব প্রতিষ্ঠানের উল্লেখ সরাসরি মূল সংবিধানে আছে, অর্থাৎ যেসব জিনিসের উল্লেখ সরাসরি সংবিধানে আছে, যেমন হচ্ছে অর্থ কমিশন। দেখো অর্থ কমিশন আর্টিকেল 280, ঠিক আছে, নির্বাচন কমিশন, ঠিক আছে, 324 অনুযায়ী। তাহলে এগুলো আমাদের কি সংবিধানে উল্লেখ আছে না, নেই, আছে। তারপরে হচ্ছে আর্টিকেল 21 আমাদের নিজস্ব ব্যক্তিগত অধিকার, এগুলো আমাদের সংবিধানে আছে। তাহলে এই যে জিনিসগুলো উল্লেখ আছে এগুলো সরাসরি কি সংবিধানে উল্লেখ আছে, তো এগুলো হচ্ছে সাংবিধানিক সংস্থা বা সাংবিধানিক সংস্থায়, ঠিক আছে। নিজেদের মতো করে লিখবে ভাই, কারো মতো করে লিখবে না, আমার ভাষাটাও তোমরা লিখতে পারো বা তোমাদের মতো করে লিখতে পারো। এরপর দেখো অসাংবিধানিক সংস্থায়, এরপর দেখো যেসব সংবিধানের নিয়ম মানে মেনে চলে না, মানে বেআইনি যেগুলো আমাদের, সেগুলো যেমন সন্ত্রাসী গঠন, যেটাকে আমাদের কি বলা হয় বলা দিনই, সন্ত্রাসী গঠন মানে কি আমাদের বলো, आतंकवादी संगठन, आतंकवादी, ठीक है जी, आतंकवादी, आतंकवादी संगठन, आतंकवादी, ঠিক আছে, আতঙ্কবাদী সংগঠন। আর মাওবাদী সংগঠন আর আমাদের নকশালপন্থী সংগঠন। তাহলে মাওবাদী এই 3টে জিনিস অসাংবিধানিক সংস্থায় পড়ছে। তাহলে সংবিধানে পড়লাম, এরপরে অসাংবিধানিক সংস্থায়, আর এটা হচ্ছে মাওবাদী সংগঠন যেটা বললাম, যেটা আমাদের আছে ওই জিনিসগুলো একটু জানতে হবে, ঠিক আছে। ছোটোখাটো জিনিস, বেশি না, এখনও কনসেপ্টের সাথে আছে ভাই, কনসেপ্ট তো তোমাদের এখনও শুরু হয়নি, এখন বেসিক জিনিস বলছি, বুঝি, ঠিক আছে। আসল খেলা যখন আমরা সরকার গঠনটাতে যাব সেখানটাতে বুঝতে পারবে, সেইখানটাতে তোমরা বুঝতে পারবে আচ্ছা তাহলে সংবিধান এটা জিনিস, ঠিক আছে, গ্যারেন্টি রইল আমার 101% গ্যারেন্টি। তাহলে এগুলো হচ্ছে সন্ত্রাসী। মাওবাদী বলো আতঙ্কবাদী বলো, আতঙ্কবাদী এমন একটা হেডশট মেরে দেবে না, মরিয়ে যাবে কোন দিকে। তাহলে ওরা কি সংবিধান মেনে চলে না ভাই, ওগুলো আতঙ্কবাদী মানে আতঙ্কবাদী, মাওবাদী নকশালপন্থী সংগঠন। এরপরে দেখো আমি তোমাদেরকে এটা একটু বোঝাবো ভাই, ঠিক আছে। তো প্রথমে দেখবো সংবিধান পড়লাম, সংবিধানের সোজাসুজি উল্লেখ করেছে যে সাংবিধানিক সংস্থায়, যেটা আমাদের কি বললাম সাংবিধানিক সাংবিধানিক সংস্থায়, যেটা আমরা বললাম সাংবিধানিক, সেটা আমাদের সোজাসুজি দেখলাম যে সংবিধানে উল্লেখ আছে, ঠিক আছে। সেটা আমরা সোজাসুজি দেখলাম যে সংবিধানে উল্লেখ আছে, ঠিক আছে। এরপরে দেখো আমরা একটা জিনিস দেখব, যেটা আমাদের কি না, যেটা আমাদের সরাসরি যেটা আমাদের সংবিধানে যেটা উল্লেখ করে থাকে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে। চলো দেখো সবার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, যেটা হচ্ছে সংবিধান, সংবিধান যেটা আমাদের হচ্ছে সংবিধান, ঠিক আছে, সংবিধান। তাহলে এখান থেকে লিখবো
সাংবিধানিক অসাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে এই জিনিসটা লিখলাম এবং তোমরা এটা লিখে নেবে। দেখো এটা যে যে কোনো জিনিসের লেখা নেই, এটা হয়ে গেল। এবারে সন্ত্রাসী বললাম, মাওবাদী। মাওবাদী সম্পর্কে একটা জিনিস দেখে রাখো, মাওবাদী যেটা আমি বললাম না, মাওবাদীটা, ওটা একটা জিনিস লিখে রাখবে তোমরা, শুধুমাত্র মাওবাদী সংগঠনটা, মাওবাদী মাওবাদী সংগঠন ভাই, এই জিনিসটা সম্পর্কে একটা জিনিস লিখে রাখো শুধুমাত্র। ঠিক আছে, এটা নেতা কে ছিল, নেতা কে ছিল বলো, নেতা কে ছিল? মাও জুদান। ঠিক আছে, নেতা কে ছিল আমাদের মাও জুদান, লিখে নেবে তোমরা মাও জুদান। ঠিক আছে, মাও জুদান। নেতাকে ছিল বলো মাও জুদান। এরপরে দেখো আমাদের যে নেতা হলো, তারপরে এটা আমাদের কবে শুরু হয়েছিল এটা তোমরা লিখে নিতে পারো। চীনে, চীনে শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল বলো? চীনে। ঠিক আছে, কোথায় শুরু হয়েছিল বলো? চীনে। चीन पर, चीन पर शुरू हुआ था। कब हुआ था বলতে পারবে না? কবে হয়েছিল? আমাদের হচ্ছে 1950 থেকে আমাদের 1960। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু লিখে নেবে। মাওবাদী জিনিসটা কি বললাম, এবার মাওবাদীটা একটু লিখে নেবে, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু করতে হবে না। বাকি তোমরা ভুলে যাও যে কি জিনিস ওটা। মাওবাদী সংগঠন যেটা হয়েছিল সেটা মাত্র কিসের জন্য হয়েছিল? এই যে আমাদের মাওবাদী সংগঠনটা হয়েছিল সেটা কিসের জন্য হয়েছিল ভাই? সেটা হয়েছিল এটার জন্য যে সমাজে পিছিয়ে পড়ে থাকা যে সমস্ত আমাদের মানুষগুলো আছে না, যারা আমাদের ধরো ন্যায্য অধিকার বা সম্মান যেটা পায় না। ঠিক আছে, মানে ন্যায্য অধিকার বলতে পারো বা সম্মান, ন্যায্য অধিকার বা সম্মান বলতে পারো, মানে পিছিয়ে পড়ে থাকা, মানে वंचित वर्ग के। ঠিক আছে, वंचित वर्ग के जो लोग होते हैं उनके लिए ये क्या चलाई गई थी, তাহলে वंचित वर्ग के लोगों के लिए चलाई गई थी। লিখলে লিখতে পারো, না লিখলে না লিখতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমাদের রইলো নকশালবাদী, মানে আমাদের কি বললাম যেহেতু তোমাদেরকে নকশালপন্থী সংগঠন, ওইটা শুধুমাত্র একটা জিনিস লিখে রাখতে পারো তোমরা ওয়ান লাইনার করে বা কিছু করে, যেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, বেশি কিছু না। ঠিক আছে, বেশি কিছু না, দাঁড়াবে মুছে দিয়ে এটা। দেখো সবার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যেটা হচ্ছে আমাদের নকশালপন্থীটা, যেটা শুরু হয়েছিল কোথায়, শুধু লিখে রাখো যে ভারতে। ভারতে, ঠিক আছে, ভারতে শুরু হয়েছিল। কোথায় করে? ভারতে। কবে শুরু হয়েছিল এটা লিখে রাখতে পারো, যেটা আমাদের যে ভারতে শুরু হয়েছিল 1967 থেকে ভাই। ঠিক আছে, 1900, ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, কোথায় শুরু হয়েছিল বলতে পারবে? দার্জিলিংয়ে। ঠিক আছে, দার্জিলিং মে। তাহলে এই জিনিসগুলো লিখে দেবে, দার্জিলিং, দার্জিলিং, দার্জিলিং এ শুরু হয়েছিল। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে নেবে দার্জিলিং জেলায়। তাহলে নেতা কে ছিল? নেতা আমাদের একটাই ছিল, নেতা হচ্ছে আমাদের কে ছিল যেন? চারু। নেতা আমাদের কারা ছিল বলতে পারবে? চারু, চারু মজুমদার। চারু মজুমদার। আর একটা আমাদের নেতা ছিল কে আমাদের? কানু সান্নিওল, কানু সান্নিওল। আমি হিন্দি বাংলা সব বলছি, তো তোমরা তোমাদের মতো করে লিখবে ভাই, কানু সান্নিওল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে নেতা ছিল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপাতত আপাতত ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সবার আগে দেখো সংবিধানে কি, যাদের সংবিধানে উল্লেখ থেকে থাকে। ঠিক আছে, অসাংবিধানিক সংস্থায় কি, যাদের সরাসরি সংবিধানে উল্লেখ থাকে না, মানে যারা সংবিধানের নিয়ম বা বেআইনিভাবে গঠিত হয়ে থাকে। ঠিক আছে, এরপরে দেখো সংবিধানে কি, মানে আইনসভা বা সংসদের বিশেষ যে আমাদের ইয়েগুলো থেকে থাকে সেগুলো, মানে সংসদ বলতে পারো বা রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে এই জিনিসটা একটু বোঝার আছে। ঠিক আছে, দাঁড়াও এই জিনিসটা তোমাদের একটু বুঝিয়ে দিই আমি। দেখো এই জিনিসটা একটু বুঝবে। সবার আগে এটার গঠন হয়ে থাকে কিভাবে, যেটা আমাদের গঠনটা, মানে গঠন বা গঠিত একটা জিনিস, একটাই জিনিস গঠিত। ঠিক আছে ভাই, আগে দেখো গঠিত। গঠিতটা কিভাবে বললাম? সংসদ বা রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট দ্বারা, প্রেসিডেন্ট দ্বারা। আর একটা আমাদের কি বললাম, একটা হচ্ছে পার্লামেন্ট দ্বারা, পার্লামেন্ট দ্বারা। একটা হচ্ছে প্রেসিডেন্ট দ্বারা, একটা হচ্ছে পার্লামেন্ট দ্বারা। এটা কি না, মন্ত্রিমণ্ডল যেটা আমাদের হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা, রাষ্ট্রপতি করে থাকে। ঠিক আছে, রাষ্ট্রপতি করে থাকে, কে করে থাকে বলো? রাষ্ট্রপতি। ঠিক আছে, মানে আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি করে থাকে। আর এটা আমাদের কারা করে থাকে?
আমাদের যেমন আমাদের ধরতে পারো তুমি যেটা সাংবিধানিক সংস্থায়, যেটা আমাদের এক কথায়, ঠিক আছে, সংবিধান। সংবিধান এটাতে যেমন আমাদের বললাম ওই জিনিসগুলো, যেমন আমাদের আছে NHRC, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো। আর প্রেসিডেন্ট দ্বারা যেমন হচ্ছে মানে আমাদের যেটা নীতি আয়োগ বলা হয়, নীতি আয়োগ, সেটা আমাদের রাষ্ট্রপতি দ্বারা, যেমন আমাদের এটা কি নীতি আয়োগ। তাহলে দু রকম হয়ে গেল দুটো জিনিস, নীতি আয়োগ আরসি, NHRC। NHRC যেমন আমাদের কি জাতীয় মানবাধিকার কমিশন, যেটা আমাদের হচ্ছে 1993। তারপর হচ্ছে NCW, জাতীয় মহিলা আয়োগ, ন্যাশনাল কমিশনার ফর ওমেন, যেটা হচ্ছে 1990, ঠিক আছে। CIC, যেটা হচ্ছে কেন্দ্রীয় তথ্য কমিশন, ঠিক আছে, যেটা হচ্ছে 2005। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে ভাই, ঠিক আছে। এরপরে দেখো এই সংস্থাগুলো দেশের সংবিধান আইনসমূহ সঠিকভাবে কার্যকর করতে ব্যাপকভাবে সহায়তা প্রদান করে থাকে। তাহলে এই জিনিসগুলো কি করে থাকে, প্রদান করে থাকে। তাহলে এটুকু আপাতত মাথার মধ্যে গেঁথে নাও। তাহলে সংবিধান গঠিত কি বুঝলাম, সংবিধান কি সমান আইন, তাহলে প্রতিটা পয়েন্ট কিন্তু ক্লিয়ার হচ্ছে ভাই, ঠিক আছে। তো এখনো তো আমরা যাইনি সংবিধানে, যে ব্যাপারটাকে এখনো ওখানে যাইনি, সংবিধানে যে আসল ব্যাপার সরকারের গঠন টঠন, যখন ওখানে যাব 100% ভাই ভালো লাগবে ক্লাসটার মধ্যে, কিন্তু তা অবশ্যই থাকবে। ক্লাস কিন্তু কেউ স্কিপ করে যাবে না, এখনো কিন্তু শেষ হয়নি আমাদের। চলো এরপরে দেখো, নকশালপন্থী হলো UPPA। তার আগে আমি আরেকটা কথা বলবো, আছে মনে পেজ, ঠিক আছে। আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চলেছি, দেখো সবার আগে যেটা হচ্ছে সংবিধানের প্রয়োজন কেন, তোমরা বলতে পারো হোয়াট ইজ নিড অফ এ কনস্টিটিউশন, ঠিক আছে, হোয়াট ইজ নিড অফ এ কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন মানে আমাদের সংবিধানের প্রয়োজনীয়তা কেন। তাহলে সংবিধানের প্রয়োজনীয়তা কেন বলতে পারবে, সংবিধানের প্রয়োজনীয়তা কেন বলতে পারবে। দেখো নিয়ম বার করবে আমাদেরকে, নিয়ম বার করবে, নিয়ম, নিয়ম তো জানো তোমরা, নিয়ম। এরপরে ধরো আমি তোমাদেরকে আগেই কি বলেছি, যে সংবিধান আমাদের দু রকমের হয়ে থাকে, এই সরি দু রকম এখনো যাইনি ওইখানে। সংবিধান আমাদের কি দেখো, একটা হচ্ছে সবারকে নিয়ম পালন করতে হয়, আমাদের যে ভারতের সংবিধান সেটা। আমি যদি বলি ধরো তুমি নিয়ম মানছো, তোমাকে কি পানিশমেন্ট দেওয়া হবে? পানিশমেন্ট, ধরো তুমি নিয়ম মানছো আর একজন আছে নিয়ম মানেনি, তাকে কি পানিশমেন্ট দেওয়া হবে? পানিশমেন্ট, পানিশমেন্ট কি দেওয়া হবে, হ্যাঁ কি না বলো? পানিশমেন্ট তাকে দেওয়া হবে যদি কেউ নিয়ম মানে? না, পানিশমেন্ট তাকে দেওয়া হবে না, ঠিক আছে। আর যদি কেউ নিয়ম না মেনে থাকে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, ইয়েস, পানিশমেন্ট তাকে দেওয়া হবে। তাহলে এই জিনিসগুলো বুঝতে পেরেছি। এবার কেন শিবুদা পানিশমেন্ট কেন দেওয়া হবে? কারণ দেখো তোমরা প্রথম কথা হচ্ছে ভারতের নাগরিক, তো ভারতে যখন আছো তো ভারতের সংবিধান অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। তো সেই নিয়ম কিছু কিছু দেওয়া থাকে। যেমন আমি তোমাদেরকে বললাম যে ধরো SC ST দেরকে জন্য, SC ST একটা অ্যাক্ট আছে, ঠিক আছে। ধরো আমি SC ST দেরকে ধরো জাত তুলে কথা বললাম, সরি ST, ঠিক আছে। যেমন ধরো SC ST আছে যারা আমাদের, তাদেরকে ধরো আমি যদি SC বলো বা ST বলো, তাদেরকে যদি আমি জাত তুলে কথাবার্তা বলি, তাদের আমার উপর অ্যাকশন হবে, হ্যাঁ কি হবে না হবে। তাহলে সেখানে আইন সবার জন্যই এক। মানে ধরো আমি জেনারেল কাস্টের লোক বা তোমরা জেনারেল কাস্টের লোক, আমি SC লোক, তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমার জন্য এক আইন আর তোমার জন্য আলাদা আইন, তা তো না, সমান আইন। তাহলে নিয়ম কিন্তু সবাইকে সমানভাবে মানতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বুঝতে পেরে গেছো নিশ্চয়, 100% বুঝতে পেরেছো, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করে ভাই, ব্যাস তাহলে হবে, আর কিছু না, শুধু ভাববে আমার কথাগুলো। এরপর ধরো নিয়ম, নিয়ম তো বার করে দিল, ঠিক আছে, কিন্তু আমাদের সংবিধান যেটা একটা জিনিস, আর একটা জিনিস দেখো, যেটা হচ্ছে আমাদের কি, আমাদের রাজতন্ত্র, ঠিক আছে, রাজতন্ত্র যেটা বলা আমাদের। তাহলে রাজতন্ত্র জিনিসটা কি সুবিধা, রাজতন্ত্র মানে কি বলো? আমি রাজতন্ত্র একটা জিনিস বলবো, রাজতন্ত্র মানে কি, রাজা ও রানী। আমি লিখে রাখছি, তোমরা তোমাদের মতো করে লিখবে, রাজা ও রানী। আরেকটা লিখবো যেটা হচ্ছে লোকতন্ত্র, মানে যেটা আমাদের গণতন্ত্র বলা হয়ে থাকে, ঠিক আছে, হিন্দিতে বলে লোকতন্ত্র, গণতন্ত্র, যেটা আমাদের কি লোগো দ্বারা, মানে সাধারণ নাগরিক, নাগরিক লিখে রাখছি শুধুমাত্র, তাহলে তোমরা কিন্তু ভালো করে বুঝে যাবে, নাগরিক, ঠিক আছে। দেখো এত কিছু লিখলাম কেন, নিয়ম পালন করতে হবে। এরপরে দেখো রাজতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি, মানে আমাদের কি लोकतंत्र और राजतंत्र के अंदर पार्थक्य क्या है, यानी আমরা যেটা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে সবার আগে। তাহলে দেখো একটা জিনিস সবার আগে তোমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, যেটা আমাদের কি, যে আমাদের সংবিধান, যে সংবিধানটা আছে সেটা আমাদের কিন্তু
রাজতন্ত্র না লোকতন্ত্র, এটা তো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? রাজতন্ত্র মানে লোকতন্ত্র মানে গণতন্ত্র যেটাকে বলা হচ্ছে, কোনটা আমাদের? আমাদের সংবিধান, ধরো রাজা মানে ধরো তোমার বংশ পরম্পরা, মানে ধরো তুমি, তোমার যেই তোমাদের বংশের, ধরো তুমি আছো, তোমার বউ আছে, সবাই আছে, এরপরে তোমার বংশ বংশ চলে আসবে, সেটা হচ্ছে রাজা ও রানী। মানে তোমার বাবা, ধরো তোমার বাবা হলো, তারপর তোমার মানে তোমার বাবা ছিল, এরপরে তুমি হয়েছো, তারপর তোমার ছেলে হবে, তারপর তোমার বউ বা যে আছে সে হলো, বা তার আগে তোমার বউ হয়ে গেলো, তারপর তোমার ছেলে হলো, তারপর তার ছেলে, তার ছেলে, তার বউ, তার বউ, তার বউ, তার বউ, তার বউ, এরকম করে পুরোটাই তো চলতেই ধরলো। কিন্তু ধরো নাগরিক মানে গণতন্ত্র, যেটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা বলে থাকি না, যে ভোট দেওয়া আমাদের ব্যক্তিগত ব্যাপার, গণতান্ত্রিক অধিকার, এই সমস্ত কিছু আমরা কথা তো বলে থাকি বাস্তবে। কিন্তু এই দেখো আমরা যে ভোট দেওয়া, মোট দেওয়া, এই সমস্ত করে থাকি, এটা কি আমাদের একটা, দেখো বাস্তব কথা বলছি, যেমন আরজি করের ঘটনাটা, ঠিক আছে? আরজি করের ঘটনাটা হলো, সেই ঘটনাটাতে আমাদের কি হলো? আমাদের দেখো সরকারের প্রতি ধরো তোমাদের মানে বিশ্বাস উঠে গিয়েছিল, তাই তোমরা পাল্টে দিয়েছিল। কারণ কি, আমাদের সরকার এটা 5 বছর পর পর পাল্টানো যায়, এটা রাজতন্ত্র না, লোককে দ্বারা মানে নাগরিকরা যাকে সিলেক্ট করবে, নাগরিকরা যাকে বেছে নেবে, তারাই কিন্তু মানে হয়ে যাবে। তাহলে এখন আমাদের স্টেটের মুখ্যমন্ত্রীকে মাননীয় স্যার আমাদের শুভেন্দু অধিকারী, আগে কে ঠিক আছে? আমাদের সমস্ত কিছুই বলো, যে যাই বলো, মানে পুরো স্টেটটা, পুরো স্টেটের অনুযায়ী, যে আমাদের পুরো স্টেটগুলো থেকে থাকে না, রাজ্যগুলো, রাজ্য বলো বা আমাদের কেন্দ্র বলো, রাজ্য বলো বা কেন্দ্র বলো, সব কিন্তু এক নিয়ম অনুযায়ী চলে থাকে। তাহলে গণতন্ত্র কি না, এটা হচ্ছে লোকের ভালোবাসা, মানে মানুষের, যে সাধারণ মানুষের ভালোবাসা পেয়েই তারা সরকার গঠন করতে পারে। আর রাজতন্ত্র মানে কি, যেটা রাজার পরম্পরা অনুযায়ী, মানে বংশ পরম্পরা অনুযায়ী যে আমাদের শাসন চলে থাকে, সেটাকে রাজতন্ত্র বলে থাকে, ঠিক আছে? তাহলে গণতন্ত্র মানে কি, যেটা মানুষের ভালোবাসা, বা বলতে পারো যে সাধারণ মানুষ যাকে এ, মানে প্রতিনিধি হিসেবে নির্বাচন করে, নির্বাচনের মাধ্যমে যাকে ঠিক করে নেয় যে একে আমাদের রাজা করব, মানে একে আমাদের সরকার করব, দিয়ে এ আমাদের ইচ্ছা পূরণ করবে, এইভাবে এইভাবে করবে, আমরা এগুলি বলবো, ওরা শুনবে, এইটাকেও বলা হচ্ছে আমাদের গণতন্ত্র। তাহলে 100% বুঝতে পেরেছো যে গণতন্ত্র রাজতন্ত্রের মধ্যে পার্থক্য কি। আর কোনোদিনও তোমরা আমার কাছ থেকে পলিটি পড়ছো, 100% গ্যারেন্টি বুঝতে পারো প্রতিটা পয়েন্ট, সরকার গঠন কি করে হয়ে থাকে, ঠিক আছে? এই সমস্ত কিছু সবটা জানতে পারবে তোমরা, শুধুমাত্র একবার ওয়েট করো, ক্লাসটা আমাকে শেষ করতে দাও, তারপরে আরেকবার রিভিশন করে নেবে, নোটস বানিয়ে বানিয়ে যখন পড়বে না, 100 গ্যারেন্টি দিচ্ছি আমি, 101% ভাই, 100% বলবো না, 100 যত পারবে এদিকে যোগ করে দিয়ে চলে যাও, ঠিক আছে? সব গ্যারেন্টি রইল আমার। তাহলে রাজ্যতন্ত্র লোকতন্ত্র বুঝতে পারলে। তাহলে এরপরে সংবিধান গঠন তো হয়ে গেল, ইউপিপি অ্যাক্ট কেন এসেছিল, যেটা আমাদের যে নাক্সালবাদী সংগঠন ছিল না, যেটা আমাদেরকে বললাম, ওই যেই মানে বেআইনি যে সমস্ত সংস্থাগুলো ছিল, সে নাক্সালবাদী হোক বা যে কোনো যেই বেআইনিগুলো, যেমন এই যে দেখো বেআইনি কার্যকলাপ, এগুলোকে শেষ করার জন্য আমাদের এটা কি ছিল, যে আমাদের হচ্ছে ইউএপিএ অ্যাক্ট এসেছিল, ঠিক আছে? ইউএপিএ, তো এটা তোমরা লিখে নেবে, ইউএপিএ অ্যাক্ট এসেছিল, ঠিক আছে? চলো, এরপরে দেখো আমি বলবো তোমাদেরকে একটা জিনিস, সরকার গঠন হোক বা যাই হোক, এটা তো আমরা করে নিলাম। সংবিধান আমাদের কি বলছে, সমান আইন, এটাও আমরা জেনে গেলাম শিবুদা। রাজতন্ত্র লোকতন্ত্র কি জিনিস, এটাও আমরা বুঝতে পেরে গেছি। আমাদের যেই আমাদের ইয়েটা থাকে রাজতন্ত্র মানে পলিটি, পলিটি কি জিনিস সেটাও আমরা জেনে গেছি। সংবিধানের দরকার কেন, মানে হোয়াট ইজ দ্য নিড অফ এ কনস্টিটিউশন, সেটা কি, হোয়াট ইজ দ্য নিড অফ এ কনস্টিটিউশন, সেটা আমাদের কি, সেটা আমরা জেনে গেছি শিবুদা। তাহলে আর আমাদের রইলো কি, সংবিধান, এটা এনসিআরটির কাজ, এনসিআরটি বলে দিচ্ছি আমি তোমাদেরকে, ক্লাস 11 আর 12-এর, ঠিক আছে? এটা তোমরা চাইলে লিখতে পারো, এখন তো ধরো কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, তো তোমরা লিখতে পারো, চাইলে লিখতে পারো, আর না হলে না লেখার কোনো দরকার নেই, মানে একটু শুনে রাখো, বাট ভালো হবে যদি লিখে নাও, ঠিক আছে? চলো দেখো, এটা আমাদের কি বলেছে, কাজ 1, দেখো সমাজে বিভিন্ন ধর্ম পেশা জীবনযাত্রা মানুষের বসবাস করে থাকে, ঠিক আছে? তাহলে এই যে এই সমাজে ধরো বিভিন্ন ধর্ম ও পেশাগত যারা যে সমস্ত আমাদের মানুষ এগুলো আছে, তাদের জন্য একটা সবাই বসবাস করে থাকে সমাজে, কিন্তু আমরা কি মানি, आगे ये जिनिसটা আমাকে নিজের মধ্যে আনো না। মানে এই জিনিসটা কি বলেছে, योग किया है कि एक बुनियादी नियमों का समूह उपलब्ध कराए जिससे समाज में सदस्यों का एक न्यूनतम न्यूनतम क्या रहे, সমবায় বানা और विश्वास बना रहे, মানে যে বিশ্বাসটা সেটা বলছে বানা রাখে, ঠিক আছে? তাহলে এটা বুঝে গেল। এবারে 2 নম্বর কাজ কি, 2 নম্বর যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, দেখো সমাজে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ক্ষমতা কার হাতে থাকবে, যেমন আমাদের সংবিধানে কি বললাম, গণতন্ত্রের অধিকার, ঠিক আছে? কি বললাম আমি তোমাদেরকে, গণতন্ত্র, গণতন্ত্র মানে কি বললাম, যেটা লোকদের মানে ডেমোক্রেসি, যেটা আমি বলতে চাইছি, ঠিক আছে? মানে লোকতন্ত্র বা গণতন্ত্র যাই বলো, গণতন্ত্র এটা কি, মানুষের ভালোবাসা, ঠিক আছে? মানুষের ভালোবাসা লিখে রাখছি।
মানুষের ভালোবাসা। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছো। দেখো, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর এবং সরকারের কাঠামো কিভাবে হবে তা স্পষ্ট নির্ধারণ করতে হবে। আমাদের সরকার গঠন কিভাবে হয়ে থাকে? ভোট, পোলিং মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, ভোট দিলাম আমরা, তারপরে কিন্তু আমরা ভাবি যে আমাদের এখন সিএম কে হবে, পিএম কে হবে, আমরা নিজস্ব মতো করে চুনে থাকি। তো এই জিনিসটা কারা করে থাকে? আমাদের গণতন্ত্র করে থাকে। গণতন্ত্র যেটা আমাদের সংসদ বলো বা ইলেকশন কমিশনার বলো, ইলেকশনের মাধ্যমে সব জানবো। এখন আপাতত এটুকু মাথায় রাখো যে দ্বিতীয় কাজ কি, যে সমাজের যে আমাদের মানে সরকার কিভাবে গঠিত হবে এটা সরকার উল্লেখ করা থাকবে। আর আমাদের মানে আমাদের যে সরকারটা কি, আমাদের একটা গণতন্ত্র, কারণ আমরা কি 5 বছর পর পর যে সরকারের কাজ মানে মানুষের মানে সাধারণ মানুষের যারা কাজ করবে না তাদেরকে হাঁটিয়ে দেওয়া হবে। আর ধরো তোমাদের মনে আসতেই পারে যে দাদা তাহলে আমাদের ধরো কোনো, যেমন এখানটায় ধরো তোমাদের মনে এলো যে দাদা এটা কোথায় গেল, হ্যাঁ এখানটাতে যেমন আমি বললাম যে গণতন্ত্র, আমাদের সরকার গণতন্ত্র মানে এটা এটা বললাম। কিন্তু ধরো আমাদের সিএম যদি কাজ আমাদের মতো করে না করে, তখন আমরা কি করব? তখন আমরা 100% আমরা সিএম পাল্টে দিতে পারবো না? সিএম পাল্টে দিতে পারবে না, ওটা প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের জন্য যে আমাদের শাসন চলে না, রাষ্ট্রপতির শাসন, যেটা আপাতকাল বলা, যেটা ইমার্জেন্সি বলা আছে যেটাকে, সেটা চালিয়ে দেওয়া হবে, জরুরি অবস্থা বলা যায় যাকে। ঠিক আছে, তাহলে সেটা চালিয়ে দেওয়া হবে। আর ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে মানে কিন্তু চলতে হবে সংবিধান অনুযায়ী, সবাইকে চলতে হবে। সংবিধান অনুযায়ী না মেনে থাকে তারও উপায় আছে, সেটাও বলে দিলাম। চলো, এরপর তোমাদেরকে বললাম দ্বিতীয় ব্যবস্থাটা। এবার দেখো সমাজে, এটি সমাজে কোনো নির্দিষ্ট শক্তিশালী জাতি বা গোষ্ঠীর অন্য কোনো দুর্বল গোষ্ঠীর ওপর অন্যায় শাসন বা শোষণ থেকে রক্ষা করে থাকে। এই আর্টিকেল বলছি, এই 2 নম্বর কাজটা। ঠিক আছে ভাই, 2 নম্বর কাজটা। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো যে কিভাবে গঠিত হবে, স্পষ্ট থাকবে। আমাদের স্পষ্ট কি করে আছে সবটা বললাম, কোনো জায়গায় কোনোখান থেকে আমি লুকোইনি। এরপর দেখো আমাদেরকে বলতে হবে সরকারের 3 নম্বর কাজ কি, মানে সংবিধান তো 3 নম্বর কাজ কি সংবিধানে, যেটা সংবিধানের প্রধান কাজ সমূহ, যেটা 3 আর 4। সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা। ঠিক আছে, এরপর দেখো সরকার যাতে নাগরিকদের ওপর স্বেচ্ছাচারী, মানে ধরো আমার মনে গেল আজকে এটা কোনো নিয়ম বার করে দিলাম, হ্যাঁ মানুষকে বলবাম যে জামা প্যান্ট পরে ঘুরে চলবে না, মানুষকে মানবে আমার নিয়মটা? মানবে না। স্বেচ্ছাচারী মানে স্বেচ্ছাচারী নিয়ম ওরা চাপাতে পারবে না, প্রথম কথা চাপিয়ে দিতে পারবে না। ঠিক আছে, চাপিয়ে দিতে পারবে না। সেই জন্য সীমানা নির্ধারণ করা, যেমন হচ্ছে মৌলিক অধিকার রক্ষা করা। উদাহরণ যেমন মৌলিক অধিকার, যেমন জরুরি অবস্থার কারণে, যেমন হচ্ছে আর্টিকেল 352 অনুযায়ী আমাদের কোন জরুরি অবস্থা জারি করা হয় বলতে পারবে? আর্টিকেল 352 অনুযায়ী আমাদের যেটা হচ্ছে রাষ্ট্রীয় আপাতকাল মানে জাতীয় জরুরি অবস্থা চালু করা হয়। আর আর্টিকেল আমাদের 356 অনুযায়ী কি হয়? যেটা হচ্ছে রাষ্ট্রপতির শাসন। তোমাদেরকে একটু আগে বললাম যে আমাদের যদি রাজ্যের যে সিএম গুলো থাকে, ধরো এই যে সিএমটা আমি বললাম, যে সিএম যদি না কাজ করে, প্রেসিডেন্ট ঠিক আছে, এই প্রেসিডেন্ট কি করে থাকে আমাদের 356 অনুযায়ী। ঠিক আছে, 356 অনুযায়ী আমাদের কি করা হয়? প্রেসিডেন্ট যেই আমাদের শাসনটা থাকে সেটা চালিয়ে দেওয়া হয়। ঠিক আছে, চলো তাহলে আশা করছি এগুলো বুঝতে পেরেছো। এরপর দেখো তোমাদেরকে বললাম 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ, এরপর দেখো 3 নম্বর কাজ বললাম। কিন্তু এইটা অনুযায়ী মানে এই সংবিধানে আর্টিকেল 359 কি বলেছে? আর্টিকেল 359 যাই হয়ে যাক, কিন্তু তাদের মৌলিক অধিকার মানে আর্টিকেল 20 আর 21 এগুলো কিন্তু তাদের নষ্ট করা যাবে না। কেন যাবে না বলো? কারণ এগুলো তাদের মৌলিক অধিকার। ঠিক আছে, এই সমস্ত অধিকার বলো এগুলো আমাদের কি, এগুলো নষ্ট করা যাবে না। ঠিক আছে, নির্ধারণ করেছে মৌলিক অধিকার রক্ষা করা। তাহলে এই সমস্ত কিছু যে আর্টিকেল আমাদের কত বলেছে, হ্যাঁ আর্টিকেল 20 আর 21 আমাদের নষ্ট করা যাবে না। তাহলে এই জিনিসগুলো আশা করছি বুঝতে পারছি। সরকারের কাছে একটা সীমানা চাপিয়ে দেওয়া মানে থাকবে যে সরকার নিজের স্বেচ্ছাচারী মতো কোনো কিছু করতে পারবে না। আর যাই করুক মানে আপাতকাল হোক যাই হোক, আমি আর্টিকেল 21, ধরো জরুরি অবস্থা রাষ্ট্রপতির শাসন চলছে, আমি কি আর্টিকেল 21 অনুযায়ী আমি কি বিয়ে করতে পারবো না? আমাকে এই জিনিসটা বলো, হ্যাঁ কি না? এই জিনিসটা আমাকে বলো, আর্টিকেল 21 অনুযায়ী আমি কি বিয়ে করতে পারবো না? নিজের পছন্দ মতো পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে, আমি কি নিঃশ্বাস নিতে পারবো না? নিঃশ্বাস নিতে আর্টিকেল 21 অনুযায়ী পারবো। আমি কি ঘুরে বেড়াতে পারবো না? না আমি শ্বাস নিতে পারবো না? সব পারবো। তাহলে এগুলো কি আটকানো যায়? সে যাই চলুক, এগুলো হবে না। ঠিক আছে, তা এটা আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখো 4 নম্বর কাজ কি, আশা আকাঙ্ক্ষা পূরক। সরকারের এমন ক্ষমতা ও সামর্থ্য সামর্থ্য প্রদান করা যাতে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, ন্যায় প্রণয়ন সমাজ প্রতিষ্ঠা করতে পারে। মানে তর্ক বিতর্ক যাতে করতে পারে, মানুষের সাথে ন্যায় বিচার করতে পারে, মানুষের যে সরকারের বলো বা যার কোনো ভুল হয়ে থাকে সেই সমস্ত কিছু আমরা যাতে সরকারকে বলতে পারি, এই সমস্ত জিনিসগুলোকে বোঝানো হচ্ছে ভাই। ঠিক আছে, উদাহরণ যেমন আমি তোমাদেরকে দিয়ে রেখেছি, যেমন হচ্ছে শ্রমিক অধিকার যেটা হচ্ছে 1982 সালে, কত সালে বলো? 1982 সালে।
1982 সালে কী হয়েছিল, এশিয়ান গেমসের সময় মজুরিদের কাজ করিয়ে তাদের শ্রমিকদের যেই টাকাটা দেওয়া ছিল সেটা দেয়নি। মানে দেখো আমি তোমাদের একটা জিনিস বলছি, ধরো আমি এখানে সব একটা জিনিস বলবো যে আমি কাজ করলাম কতক্ষণ, কাজ করলাম 24 ঘন্টা, ঠিক আছে, 24 ঘন্টা কাজ করলাম আর টাকা কত দিলাম আমি, 12,000 টাকা, ঠিক আছে। এইটাতে কি হবে বলো, এটাতে কি হবে, এটা হবে, হবে কি হবে না বলো, এটা তো হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, ঠিক আছে। 6 ঘন্টা করে ধরো এই 12 ঘন্টা কাজ করেছো, কারণ প্রতিটা মাসে হিসাবে আমাদের যদি 12,000 টাকা রোজগার করো তাহলে এটা প্রচুর টাকা। কিন্তু এটা ধরো আমি তোমাদেরকে 12 ঘন্টা কাজ করে যদি দিয়ে দিই আমি 500 টাকা, 500 টাকা যদি দিয়ে দিই, হবে, হবে না? তাহলে কি মানে এমন নিয়ম যে মানুষের মানে যে বিষয়টা আছে না এখানটাতে দেখো তোমরা, যে সাধারণ আশা আকাঙ্ক্ষা ন্যায় প্রচার বা আমাদের যে ন্যায় সমাজ যে প্রণয়ন, যে আমাদের ন্যায় পরায়ণ সমাজ বা আমাদের যে কোনো কিছু ভাই তোমাদের তার সাথে কোনো সঙ্গ নেই, সংজ্ঞা যেগুলোই লিখতে হবে তার সাথে কোনো সঙ্গ নেই, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো বুঝতে পেরেছে আশা করছি। তাহলে আমাদের সংবিধান প্রথম কি করছে, আমাদের সরকার গঠন হচ্ছে, তারপর আশা আকাঙ্ক্ষা যেগুলো সমস্ত কিছু বললাম, তাহলে কোনো জায়গাতে কোনো সমস্যা তো আমি দেখতে পাচ্ছি না আশা করছি। আর এটাতে আমার কাছে না বুঝতে পারলে ভাই কোনো কানে বুঝতে পারে বলে আমার মনে হয় না, কারণ সবাই কি করে মুখস্থ করিয়ে দেয় ভাই, ঠিক আছে, মুখস্থ করে দেয়, কিন্তু আমি তোমাদের মুখস্থ করাচ্ছি না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা 3-4 বুঝতে পেরেছে আশা করছি। চলো এরপরে দেখো ঐতিহাসিক বিচার ও ন্যায় প্রণয়ন। আমি বললাম না যে গরিব হোক বড় লোক হোক সমাজ সবার কার জন্য সমান আইন, ঠিক আছে। তো ওইটাকে বলা হচ্ছে ঐতিহাসিক বিচার, যেটা আমাদের বলেছি মচ্চল্লালুম, যে আমাদের কেসটা ছিল সেটাতে কি হয়েছে দেখো, তিনি 23 বছর বয়সে জেলে যায় আর বেরোয় কততে, 77-এ। এর জন্য কি আইন বিচার ছিল না, ছিল, ঠিক আছে, ছিল, কিন্তু কি করেছে, করেনি। তো এটাকে আমাদের দেখো 2005 সালে 77 বছর বয়সে তিনি মুক্তি লাভ করেন, আর সংবিধানে এই ধরনের অন্যায়ের প্রতি প্রতিকারের পূর্ণ ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তাহলে মানে এই ধরনের মানে সে গরিব হোক বা বড়লোক হোক তার সাথে সঙ্গ নেই, সংবিধান সবার কার জন্য সমান যখন বলা হয়েছে সমান, মানে গরিব হলে যে তুমি ন্যায় বিচার পাবে না, ধরো তুমি গরিব তা তুমি ন্যায় পাবে না, এটা তো এমনটা তো হবে না, এটাই না। আর তুমি বড়লোক, ধরো তুমি বড়লোক তা তুমি মানে ন্যায় পাবে, এটাও হবে না। সবার কার জন্য সমান বিচার সবাইকে দেওয়া হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো ভাই, ঠিক আছে। চলো এরপরে আমরা যাব যে সংবিধানের প্রাথমিক ধারণা করলাম এটা, ঠিক আছে ভাই। তাহলে অতটা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে সংবিধান কি জিনিস, সংবিধান কেন হয়ে থাকে। এরপর ওটা বেসিক ফান্ডামেন্টাল তোমাদেরকে আমি দিয়ে দিলাম যে সংবিধান কীরকম করে কাজ করে, সংবিধান সবার কার জন্য সমান, এই ব্যাপার এই করে হয়ে থাকে সংবিধান। এরপর যেটা শুরু করব সেটা হচ্ছে সংবিধানের ব্যাপার, মানে কি শিবুদা এতক্ষণ ধরে তাহলে আমরা কি ভাট বকলাম না ভাই, আগে আমরা সংবিধান বিষয়টা বুঝবো, কারণ আমি দেখো আমি নিজে পলিটিনে পড়েছি, ঠিক আছে। তো এরপর আমরা আসলে যে বিষয়টা জানবো, কোয়ালিটি আমার সত্যি খুব ভালো লাগে। তো এরপরে আমরা জানবো যে সংবিধানটা আসলে কি, ঠিক আছে। এই দেখো সংবিধান আমি যে বললাম এতক্ষণ ধরে সংবিধান 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 কেন করি, আমি সংবিধানটা বুঝালাম, ঠিক আছে। এখন এরপর আমরা কি করব, সংবিধানটাকে কাজ কিভাবে করতে হয়, আসলে সংবিধান কি। ভাই আগের ব্যাচে আমি এত এরকম করে পড়াইনি পলিটিক্স, এখানে আমরা পড়বো যে সংবিধান আসলে কি। এর আগে আমরা জানলাম যে সংবিধানটা এরকম করে কাজ করে, সংবিধান সবার কার জন্য সমান, চমুলুকমা মুলুকমা এই বুং গাং এরকম তো করিনি, পুরোটা বোঝালাম যে গণতন্ত্র মানে কি, ভোট মোট এরকম গণতান্ত্রিক অধিকার বলা হয় আমাদের। তাহলে হোয়াট ইজ নিড অফ দ্য কনস্টিটিউশন, হোয়াট ইজ দ্য নিড অফ এ কনস্টিটিউশন, কনস্টিটিউশনের মানে প্রয়োজনীয়তা সমস্ত কিছু বললাম, কেন প্রয়োজন, গণতন্ত্র, লোকতন্ত্র, রাজ্যতন্ত্র সব কিছু বুঝিয়েছে। রাজ্যতন্ত্র মানে কি, রাজাদের দ্বারা, ঠিক আছে। লোকতন্ত্র, গণতন্ত্র মানে বা যেটা লোকতন্ত্র বা ডেমোক্রেসি বলা হচ্ছে সেটা কি, মানে মানুষ যাকে ভালোবেসে মানে যাকে लोगों के द्वारा चुने गए प्रतिनिधि जिसे हम लोग कहते हैं, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তো আমরা বুঝে গেলাম, ঠিক আছে। চলো শিবুদা তাহলে এরপরে আমাদেরকে বলো যে সংবিধানের আসল কাজটা কি। দেখো সংবিধান, সংবিধানটাকে কি আমাদের দু ধরনের হতে পারে, সংবিধান আমাদের কি হতে পারে দু ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে লিখিত, লিখিত আর একটা হচ্ছে অলিখিত, ঠিক আছে। যেমন এখানে দেখা হচ্ছে লিখিত ও অলিখিত। তাহলে সংবিধান আমাদের কত ধরনের হচ্ছে, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে আনরিটেন যেটাকে বলা হচ্ছে। তাহলে সবার আগে আমরা দেখো আমরা লিখিতটাকে বলবো, লিখিত, লিখিতটা একটু বোঝার চেষ্টা করো ভাই, এই ত্রিকা, চলো দেখো লিখিত, ঠিক আছে ভাই, লিখিত দেখো লিখিত, লিখিত আর এটা হচ্ছে অলিখিত। দেখো বিষয় বুঝবে এরপর থেকে, কিন্তু এরপরই কিন্তু আসল ক্লাস শুরু হচ্ছে। ওখানে সংবিধান বিষয়টা বোঝালাম যে সংবিধান এটা কি, এরপর কিন্তু আসল ক্লাস শুরু হচ্ছে। দেখো লিখিত, লিখিত মানে কি পুরোটা লিখিত না, এখানে দেখো দেওয়া আছে যে আমাদের কোথায় দেওয়া আছে দেখো 60% লিখিত আর 40% আমাদের কি বলেছে, 60% আমাদের লিখিত হয়ে থাকে আর আমাদের হচ্ছে 40% আমাদের কি, যেটা আমাদের
এটা লিখিত নয়, মানে 40% আমাদের অলিখিত। ঠিক আছে, তাহলে লিখিত আর অলিখিত বুঝতে পেরেছো। সেম জিনিস দেখো আমাদের কি বলেছে, সংবিধানের মূল দুই প্রকারের হতে পারে, লিখিত এবং অলিখিত। মনে রাখবে যে কোনো সংবিধানই পুরোপুরি 100% লিখিত বা অলিখিত হয় না। ঠিক আছে, লিখিত বা অলিখিত হয় না, অনুপাতের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। দেখো আমরা যদি বলি যে আমাদের লিখিত না সংবিধান, লিখিত না অলিখিত, এমন কিছু যেমন তোমাদেরকে বললাম যে একটা থাকে প্রেসিডেंट, যেটা হচ্ছে गैर संवैधानिक संस्था है जिनका जिक्र संविधान में नहीं होता है। वो क्या करती है कि राष्ट्रपति के द्वारा जो गैर कानूनी संवैधानिक, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি, গ্যার রিভিশন করবে একবার, যে গ্যার সাংবিধানিক সংস্থা যেটা আমি তোমাদেরকে কি বললাম, যেটা রাষ্ট্রপতি একটা করে থাকে, আর একটা হচ্ছে পার্লামেন্টে কিছু কিছু জিনিস যেমন হচ্ছে ও সংবিধানে উল্লেখ থাকে না। যেমন তোমাদেরকে আমি কিছু কিছু উদাহরণে যেমন দিলাম, যেমন ধরতে পারো যেটা আমি তোমাদেরকে একটা কি বললাম যেন মনে পড়ছে না ঠিক, যেমন হচ্ছে এন, এন, তারা এখানে লিখে দিচ্ছি আমি, এনএইচআরসি, এনএইচআরসি, এটা তোমাদেরকে বললাম। তারপরে আমাদের কি বললাম, অনেক কিছু বললাম তোমাদেরকে। তো এই জিনিসগুলো যেমন আমাদের হচ্ছে এনসিডাব্লিউ, ন্যাশনাল কমিশন ফর ওমেন, এগুলো তোমাদেরকে বললাম। এগুলো কি, এগুলো সংবিধানে জিকর নাই, মানে সংবিধানে কিন্তু উল্লেখ নেই। ঠিক আছে, কিন্তু এগুলো পার্লামেন্ট দ্বারা। ঠিক আছে, তো এই জিনিসগুলো বলতে চাইছি আমি। ঠিক আছে, মানে লিখিত অলিখিত দুটোই, কোনো সংবিধান পুরোপুরি লিখিত না, কোনো সংবিধান পুরোপুরি অলিখিত না। তাহলে আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে চলো এরপরে দেখা যাক, স্কিপ করা যাক। ঠিক আছে, পার্থক্য কি, পার্থক্য দেখো আমাদের কি, তৈরি বা বিবর্তন যেটা আমাদের বলছো, এটি একটি নির্দিষ্ট সময়ের গণপরিষদ বা কোনো বিশেষ সংস্থা দ্বারা নির্মিত। মানে এটা কি আমাদের নির্মিত, আর এটা হচ্ছে বিকশিত। বিকশিত মানে কি, যেটা আমাদের লোগো দ্বারা চলে আসছে, বরাবর চলে আসছে, যেটা আমাদের হচ্ছে বললাম তোমাদেরকে প্রথমেই পড়িয়ে দিয়েছি ভাই, মনে করো একবার সেটা। ঠিক আছে, আর সংবিধান আমাদের কার্যকরের তারিখ, ঠিক আছে, এটা আমাদের থাকে কার্যকর হওয়ার তারিখ থাকে। আর আমাদের এটার কোনো তারিখ থাকে না, কারণ এটা কি লোকের দ্বারা তো নির্বাচিত, মানে লোক যেটা চলে আসছে চিরকাল ধরে সেটাতে চলে আসবে। আমি ধরো এখন বলছি তোমাদেরকে এসে, যে আজকে ধরো আমি তোমাদেরকে এসে বলি যে তোদেরকে এই মন্দিরে উঠা চলবে না, আগেকার যুগ থেকে হয়ে আসছে, চলবে না, ঠিক আছে, বাট এটা তোমরা তো কাড়িয়ে নিতে পারবে, কাড়িয়ে নিতে পারবে নাকি? 100% পারবে। আর্টিকেল অনুযায়ী তোমরা পারবে ভাই, 100% তোমরা পারবে ভাই। এটা কারো ব্যক্তিগত ব্যাপার না যে তোমরা মন্দির আমাকে উঠতে দেবে না, কারণ ব্যক্তি দেখো দেখো আমাদের যে সমস্ত ঘর একটা আলাদা জিনিস, ঘরটা মানে ভিতরে যেটা বারান্দা মারান্ডা দিয়ে থাকে সেগুলো আলাদা জিনিস, বাট যেগুলো আমাদের পাবলিক প্লেস, সেগুলোতে তুমি কল বলো, মসজিদ বলো, মন্দির বলো, সেগুলো থেকে আটকাতে পারবে না। তো সেই সমস্ত জিনিস আমাদের আর কি, ঠিক আছে, যেগুলো কোনো লিখিত তারিখ থাকে না, এগুলো লোকের দ্বারা চলে আসছে। ক্ষমতার উৎস এটা থেকে দেখে সাধারণ দেশের যে বিচার বিভাগ, মানে আমাদের সুপ্রিম কোর্ট বলো, হাইকোর্ট বলো, যে কোর্টগুলো থাকে, ডিস্ট্রিক্ট কোর্ট বলো, এই জিনিসগুলো আমাদের কী থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে। কারণ ন্যায় বিচার যেগুলো আমাদের দেওয়া থাকে লিখিত সংবিধানে, সেগুলো আমাদের কারা দিয়ে থাকে, সংবিধান। ঠিক আছে, আর অসংবিধানে আইনসভা বা সংসদ হয়ে থাকে। ঠিক আছে, এগুলো আমাদের পালন করে থাকে। তাহলে দেখো এটা হয়ে গেলো। এরপরে দেখো মনে রাখবে, সংবিধান একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে, দেশের সরকারের বা ধরন কেমন হবে নির্ধারণ করে থাকে। তাহলে এই সমস্ত জিনিসগুলো এরপর থেকে ভাই শুরু হবে, বাম্পার ক্লাস ভাই। এইখানটা একটা জিনিসও স্কিপ করবে না। ওইখানে তোমরা কি করে দেখেছো না দেখেছো আমার সাথে তার সাথে সঙ্গ নেই। হয়ে গেল, চলো এরপরে দেখো আমি তোমাদেরকে আরেকটা কিছু বলবো। এরপরে দেখো সরকার, যেটা হচ্ছে ইউনিটরি গভর্নমেন্ট। ইউনিটরি গভর্নমেন্ট মানে হচ্ছে একাত্মক সরকার। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কি শিবুদা, দেখো আমি তোমাদেরকে কিছু জিনিস বলবো, একাত্মক সরকার মানে কি না কি, এই কি ওই কি, সবটা বলবো। তবে তার আগে তোমাদেরকে জেনে নিতে হবে যে একাত্মক সরকার মানেটা কি ভাই। ঠিক আছে, দেখো সংবিধান দুই প্রকারে করলাম, তোমাদেরকে বললাম এটা ওটা ওটা, এটা ওটা ওটা। ঠিক আছে, এরপরে দেখো একাত্মক সরকার কি, মানে ইউনিটরি গভর্নমেন্ট। এটা কি দেখো, আমাদের যে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার সেটা কি হয়ে থাকে, এখানে সব ক্ষমতা একটি কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, অর্থাৎ শুধুমাত্র একটি সরকার। মানে কি, একটি সরকার, ঠিক আছে, একটি সরকার যে আমাদের সব কিছু চালাবে। একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে যেটা আমাদের কেন্দ্র বলা হয়, যেটাকে সেন্ট্রাল বলা হচ্ছে, আর একটা আমাদের যেটা কি বলা হচ্ছে স্টেট। তাহলে সেন্ট্রাল আর স্টেট দুজনের প্রধান কিন্তু আমাদের এক হয়ে থাকে। আমাদের তো ভারতে না, ভারতে এটা আমাদের না, 100% না, চলো পালিয়ে যাও। ঠিক আছে, কম ক্ষেত্রফল হবে, ছোট দেশ এবং কম জনসংখ্যার এই ব্যবস্থা উপযোগী। মানে কি, ক্ষেত্রফল আমি তোমাদেরকে বলবার পড়বো, ওখানে সাথে আমার কোনো সঙ্গ নেই ভাই। ক্ষেত্রফল কম হবে, মানে ধরো ক্ষেত্রফলটা কম হবে, এবং তার সাথে সাথে কি জনসংখ্যা। আর ভারতের জনসংখ্যা বলো, ক্ষেত্রফলের দিক থেকে ভারত কত নম্বরে আছে, 7 নম্বরে, আর জনসংখ্যার দিক থেকে ভারত কত নম্বরে আছে, 1 নম্বরে ভাই। তাহলে মনে হয় যে ভারত আমাদের, আমাদের কি, আমাদের একাত্মক সরকার মানে ইউনিটরি, একাত্মক সরকার মানে আমাদের কি ইউনিটরি গভর্নমেন্ট বটে না ভাই। ঠিক আছে, এর 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 বড় সুবিধা হলো কি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিবাদ থাকে না, সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হয়, আর এই ব্যবস্থা কম খরচসাপেক্ষ।
তাহলে কেন্দ্র রাজ্যের মধ্যে আমাদের যে কেন্দ্র রাজ্যের মধ্যে বিবাদ নেই ভাই। একদম সাপে লেউল যেরকম হয়ে থাকে সেরকম। স্টেটের বলো ধরো পিএম একটা আলাদা পার্টির আর সিএম একটা আলাদা পার্টির, ঠিক আছে? কেমন সম্পর্ক দেখেছো তো ভাই। ভাই সাপে নেউল, মানে ও ওর ভিডিও প্রুফ করবে এর ভিডিও, মানে কি খারাপ সম্পর্ক করে কি না, তাদের মিল থাকে এমন না মিল নেই, বাট তাদেরকে জিততে হবে, তাদেরকে কি জিততে হবে, মানে দেরি হোক, জনগণ যা হচ্ছে হোক, জনগণের সাথে আমাদের সঙ্গ নেই, তার সাথে আমাদের সঙ্গ নেই, কিন্তু আমাদের যে নিজেদের মধ্যে যে বিবাদ সেটাকে বলা আছে। দেখো বিবাদ থাকে, সিদ্ধান্ত নিতে খুব দেরি দ্রুত নেওয়া যায়, কিন্তু আমাদের যেই একাত্মাক্ত না ভাই, আমাদের তো ইউনিটরি গভর্নমেন্ট না, আমাদের দেরিই হয়ে থাকে। কিন্তু এখানে কি হয়ে থাকে, এখানে সব তাড়াতাড়ি হয়ে থাকে। যেমন উদাহরণ কি, ব্রিটেন, ফ্রান্স এবং জাপান, এই সমস্ততে তাড়াতাড়ি নির্ণয় নেওয়া হয়, কারণ এখানে একটা সরকারের উপরই সব কিছু ডিপেন্ড থাকে, স্টেট বলো সেন্টার বলো সব কিছু, ঠিক আছে? আর জনসংখ্যা ছোটো মোটো এইগুলো জিনিসগুলো, ঠিক আছে? চলো এরপর দেখো একাত্মাক, তাহলে বুঝতে পারলে যে একটা সরকারের উপর, মানে ধরো আমি এই জায়গাটার রাজা, আমি এই জায়গাটার রাজা, আমি এই জায়গাটার প্রধান, আমি এই জায়গাটার রাজা, মানে আমি ধরো এই জায়গাটার পিএম, ঠিক আছে? এই জায়গাটার আমি প্রেসিডেন্ট, ঠিক আছে? আর এই জায়গাটারে আমি কিন্তু সিএম, আর এই জায়গাটারই আমি কিন্তু এমএলএ, ঠিক আছে? মানে এই জায়গাটারে আমি এমএলএ, এই জায়গাটারে আমি এমপি, আমি এই জায়গাটার সব, মানে এই যে পুরো আমার এই দেশটি আছে, এই দেশটার পুরোটা যা যা আছে ভাই আমি সব। কিন্তু আমাদের এখানে তো ওরকম না, স্টেটের জন্য সিএম আছে, স্টেটের জন্য কি আছে সিএম আছে, সেন্ট্রালের জন্য আমাদের পিএম আছে, আর বেশি বাড়াবাড়ি করলে আমাদের আছে আমাদের প্রেসিডেন্ট, ঠিক আছে, সবার আগে, ঠিক আছে? তারপরে আমাদের হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি আছে। তাহলে এই সমস্ত কিছু জানবো, তবে পরে, আজকে যতটুকু জানাচ্ছি সেটুকু জানো ভাই, ঠিক আছে? বেশি অত জানতে হবে না, যতটুকু জানাচ্ছি ততটুকু জানো। তাহলে এটা হয়ে গেল। এরপরে আমাদের হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, মানে কি যুক্তরাষ্ট্রীয়, যেটাকে আমাদের কি বলা আছে যুক্তরাষ্ট্রীয় বা সংঘাতমক সরকার जिसे हम लोग कहते हैं, যেটাকে আমাদের কি বলে ইংরেজিতে কি বলে শিবুদা, এটাকে আমাকে বলে দাও, কারণ আমরা কি অনেকে ইংরেজিতেও এক্সাম দেয়, অনেকে নেভি টেভি এক্সাম যারা করছে তাদেরকেও বলে দিচ্ছি, ফেডারেল কনস্টিটিউশন, ঠিক আছে? ফেডারেল কনস্টিটিউশন, দাঁড়াবে লিখে দিই, দাঁড়াবে, ফেডারেল কনস্টিটিউশন, ফেডারেল কনস্টিটিউশন, ঠিক আছে? তাহলে এটা কি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে, কেন্দ্র ও রাজ্যের যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, মানে আমাদের কি, মানে দুই ভাগ, যেটাকে আমাদের যে ডুয়েল গভর্নমেন্ট বলা হয়, ব্যবস্থা থাকে, এটাকে কেন্দ্রীকরণ সরকার বা কেন্দ্রীকরণ, এই সরি, এটা একটি কেন্দ্রীকরণ সরকার এবং একাধিক সরকার বা রাজ্যে কি লিখেছে একাধিক সরকার ব্যবস্থা থাকে এবং, আচ্ছা ভাই এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা একটু কেটে দেবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে আমার লিখতে, চলো বাদ দাও। আমি দেখো তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এখানে কি হয়ে থাকে, এখানে ধরো একটা সরকার না, মানে আমাদের ধরো এটা যে ডুয়েল সরকার, মানে এটাতে কি বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ কিভাবে হয়ে থাকে, একটা যে স্টেট, ঠিক আছে, এটা স্টেট আর একটা আমাদের হচ্ছে সেন্ট্রাল, ঠিক আছে? দুই ভাগে করা থাকে। স্টেটের কি প্রধান ইয়ে হয়ে থাকে আমাদের সিএম, স্টেটের প্রধান, আর আমাদের এটাতে প্রধান কি হয়ে থাকে পিএম। পিএম দুভাবে করে দিচ্ছি আমি, দেখো পিএম, ঠিক আছে, পিএম। তাহলে দেখো এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপর তখন ধরো স্টেটের যখন নির্ণয় কে নেয়, স্টেটের নির্ণয় কে অবশ্যই তোমরা কি বলবে দাদা, সিএম নেয়, তোমরা বলবে আমার সাথে সাথে। আর মানে সেন্ট্রালের নির্ণয় কে নেয়, পিএম নেয় দাদা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা বুঝতে হলে সিএম আর পিএম। স্টেটের ধরো আমি যদি বলি লক্ষ্মী ভান্ডার দেবো, সেটা সেন্ট্রাল দেবে কি না ভাই, কে দেবে, সিএম, স্টেট দেবে, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পেরে গেছো দাদা। আচ্ছা দাদা বুঝতে পেরে গেছি। এরপরে ধরো আমি মানে দুবার দুবার পেয়েছিলাম আমি, যেটা হচ্ছে আমাদের কি এটা কি বলে যে 12-এ, মানে 60%-এর বেশি পেলে বা 60% পেলে যেটা দেওয়া হয় কি বলে স্বামী বিবেকানন্দ, সেটা আমাদেরকে কে দিয়েছিল, স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা আমাদের কে দিয়েছিল 12,000 টাকা করে, 12,000 টাকা করে আমাদের কে দিয়েছিল বলো, 12,000 টাকা করে কে দিয়েছিল, সেটা আমাদের স্টেট দিয়েছিল, মানে আমাদেরকে সিএম, ঠিক আছে, সিএম দিয়েছিল আমাদের, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো। এরপরে দেখো পিএম নিজের মতো করে দিবে, পিএম এর যে সমস্ত কাজ বাজ থাকে সেগুলো পিএম নিজেদের মতো করে দেবে পিএম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পিএম এর কাজ। আর সিএম এর কাজ, তাহলে নিজস্ব যে ক্ষমতা সে নিজের রাজ্যে নিজের মতো করে চালাবে, এটা হয়ে গেল। তাহলে শিবুদা তুমি এটা বলতে চাইছো যে আমাদের সরকার তাহলে আমাদের কি যুক্তরাষ্ট্রীয় না কি অন্য কিছু, ফেডারেল কনস্টিটিউশন? আমাদের তো মনে হচ্ছে ফেডারেল কনস্টিটিউশন শিবুদা, তোমাদের মনে হচ্ছে, কিন্তু না ভাই আমি তোমাদেরকে বিষয়টা বোঝাবো, এটা না।
কেন না? বড় বাজার, দেখো বড় ক্ষেত্রফল এবং জনসংখ্যা দেশের মানে জনসংখ্যা বেশি হয়ে থাকে, ঠিক আছে, এগুলো জনসংখ্যা বেশি হয়ে থাকে। তারপরে আমাদের কি বলা হয়ে থাকে, অনেক বেশি মানে জনসংখ্যা এগুলো বেশি, তোমরা লিখে নেবে এগুলো। জনসংখ্যা বেশি মানে ভারতের আমাদের ১ নম্বরে আছে জনসংখ্যার দিক থেকে, আর ইয়ের দিক থেকে আমাদের ৭ নম্বরে ক্ষেত্রফল বা এদের আমাদের এই কি কোথায় গেল, বড় ক্ষেত্রফল যেটা ৭ নম্বরে, ঠিক আছে। অসুবিধা কি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রায় বিবাদ দেখা যায়, একদম সাপে নেউলের মতো। আমাদের যেমন স্টেটের মধ্যে দেখা যায়, স্টেট আর সেন্ট্রালের মধ্যে সিদ্ধান্ত নিতে দেরি হয়, 100% দেরি হয় আমাদের স্টেটে ভাই, কোনো নির্ণয় নিতে গেলে 100% দেরি হয়ে থাকে, ঠিক আছে। এবং এটি একটি ব্যয়বহুল, আর আমাদের তো খরচা জানোই, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে শিবুদা তুমি আমাদের মধ্যে করে তুমি দিয়ে দিলে মার্কিন যুক্তরাষ্ট্র কেন? দেখো ভাই, আমাদের স্টেটে একটা জিনিস তোমরা জানো, আমাদের স্টেটে কিন্তু আপাতকাল, যেটাকে আমাদের বলা হচ্ছে আমাদের কি জাতীয় জরুরি অবস্থা বা জরুরি অবস্থা বলা থাকে, এই জিনিসটা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি, হ্যাঁ কি না বলো? এমার্জেন্সিতে তোমাদেরকে বললাম প্রথমে, সেটাতে কার হাতে চলে যায়? ইউনিটি গভর্নমেন্ট। পায় কি পায় না বলো? ইউনিটি গভর্নমেন্ট পেয়ে যায়। কারণটা কি দেখো, তোমাদেরকে বললাম কি, ধরো এখানে যেমন ইউনিটি গভর্নমেন্ট আছে না, দেখো ভাই একটা জিনিস বোঝো, ধরো এখন আমাদের পাকিস্তানের সাথে, ধরো তোমাকে আমি একটা জিনিস বোঝাচ্ছি, যে ভারত, देखो भाई, দেখো দেখো बंटवारा बंटवारा हो गया। अब क्या কিসমে আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের ভারত, এটা হচ্ছে সংবিধান, সংবিধান থেকে আমাদের দুটো ভাগে ভাগ করলাম, ঠিক আছে। দেখো সেন্ট্রাল, 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 আর একটা আমাদের কি বলো, স্টেট, 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 ঠিক আছে। এরপর দেখো সেন্ট্রাল আর স্টেট দুভাগে ভাগ হলো, হ্যাঁ কি না? তাহলে সেন্ট্রাল আর স্টেট, ধরো আজকে পাকিস্তানের সাথে যুদ্ধ হলো ওয়েস্ট বেঙ্গলের, আমি তোমাদেরকে বোঝাচ্ছি ভাই, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের সাথে ধরো পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, তখন দায়িত্ব কার হাতে যাবে বলো? দায়িত্ব পিএম হাতে যাবে। দায়িত্ব কার হাতে যাবে বলো? পিএম এর হাতে চলে যাবে। কারণ কি, এর হাতে তখন আমাদের কি হয়ে যাবে, ইউনিটরি গভর্নমেন্ট। ইউনিটরি গভর্নমেন্ট মানে কি বললাম তোমাদেরকে আমি, ইউনিটরি গভর্নমেন্ট মানে কি বললাম, সঙ্গে সঙ্গে দেবে, যেখানে একটি সরকার, এই যে দেখতে পাচ্ছ একটি সরকার, একটি সরকার দেশের সমস্ত যে ক্ষমতা প্রয়োগ করে থাকে, তখন কিন্তু আমাদের কিন্তু ইউনিটরি গভর্নমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমাদের ধরো এই যে এইটা রয়েছে না, আমি তোমাদেরকে বললাম সিএম আর পিএম, তাহলে শিবুদা আমাদের তাহলে আসলে আমাদের সংবিধানটা কি, যেটা আমাদের বলা হচ্ছে আমাদের আর্ধসংঘাতমক, যেটাকে আমাদের হচ্ছে কোয়াসি ফেডারাল, মানে আমাদের স্টেটের যেটা আছে না, সেটা হচ্ছে কোয়াসি ফেডারাল, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো যে কোয়াসি ফেডারাল কি, সব বোঝাবো, চিন্তা করবে না, একদম চিন্তা করবে না। ফেডারাল, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর দেখো আমাদের প্রায় মিল কিসের দিকে আছে বলো? প্রায় মিল, ধরো আমাদের এটা বলছি, এখানটাতে দেখো আমাদের স্টেটের মধ্যে যেই আমাদের মিলগুলো থেকে থাকে, দেখো এটার একটা সব জিনিসগুলো দেখো, যেটা একটা জিনিস দেখতে হবে, যেটা কি বলো, যেটা দেখো দেখতে হবে যে আমাদের সমস্ত কিছু, সমস্ত কিছু প্রায় একটা জিনিস না, দেখো সমস্ত কিছু আমাদের কি বলেছে, যেমন বড় রাজ্য হতে হবে, সরি, বড় ক্ষেত্রফল হতে হবে জনসংখ্যার দিক থেকে, তারপরে আমাদের হচ্ছে জনসংখ্যা বেশি হতে হবে, খরচা বেশি হতে হবে, এই সমস্ত কিছু আমাদের কোথায় দেওয়া আছে, আমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, হ্যাঁ কি না, দেওয়া আছে। তাহলে আমাদের একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে ভারতের যেই মানে এটার বেশি মানে ঝুঁকে কোন দিকে আছে, ইউনিটি গভর্নমেন্ট নাকি আমাদের যেটা আমাদের হচ্ছে ফেডারেল, ফেডারেল কনস্টিটিউশন, তাহলে আমাদের কোন দিকে বেশি ঝুঁকে আছে বলো? ফেডারেল। কারণ সমস্ত কিছু মিল আমাদের কোথায় আছে বলো? ফেডারেলের দিকে, ঠিক আছে। ইউনিটির দিকে কিন্তু আমাদের নেই। তাহলে এটা হয়ে গেল, এটা আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কোয়াসি ফেডারেল কেন দেওয়া হলো? ওইটার জন্যই, ঠিক আছে ভাই, কোয়াসি ফেডারেল এই জন্যই দেওয়া হলো। চলো তাহলে ভারতের সংবিধান কি? ভারতের সংবিধান হচ্ছে কোয়াসি ফেডারাল, তো মানে অর্ধ যুক্তরাষ্ট্রীয় সরকার ও উক্তিও বলতে পারো আমাদের, ঠিক আছে, মানে অর্ধ সংজ্ঞাতমক হতা है। আর এটা কে বলেছিল? এই যে কোয়াসি ফেডারাল দেখতে পাচ্ছ, কোয়াসি ফেডারাল, কোয়াসি ফেডারাল, ভারত একটা অর্ধ যুক্তরাষ্ট্রীয় মানে আমাদের যে কোয়াসি ফেডারাল, এই ব্যবস্থাটি পুরোপুরি মানে যুক্তরাষ্ট্রীয় নয়, আবার পুরোপুরি একাত্মকও নয়। কারণ কি, এমার্জেন্সি মানে যেটা আমাদের হচ্ছে জরুরি অবস্থা, মানে আপাতকাল বলতে পারো যেটাকে আমাদের আপাতকাল, আপাতকাল বলতে পারো। আপাতকালের সময় দায়িত্ব কার হাতে চলে যায়? দায়িত্ব আমাদের স্টেটের হাতে থাকে কি না, কার হাতে চলে যায়? সেন্ট্রাল হাতে, 100% চলে যায় সেন্ট্রালের হাতে, ঠিক আছে। এটি এটি উভয় ব্যবস্থার একটি মিশ্রণ। ভারতের সংবিধানে মানে সংবিধান যেটা হচ্ছে অর্ধ যুক্তরাষ্ট্র, একটি বিখ্যাত উক্তিটি করেছিলেন, এটি কে করেছিলেন? বিজ্ঞানী কেসি ওয়ার্নে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের আরেকটা জিনিস যেটা আমাদের আছে, যে ভারতীয় সংবিধান সহযোগী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটা কে বলেছিলেন? আমাদের হচ্ছে আমাদের কে বলেছিলেন বলতে পারবে? গ্র্যান্ডভিল অস্টিন, গ্র্যান্ডভিল অস্টিন ने, ঠিক আছে। এই যে উপরে লেখা আছে দেখো, आई आइवर जॉनसिंग, ठीक है। आइवर जॉनसिंग ने क्या कहा था बोलो? आइवर जॉनसिंग ने कहा था कि केंद्रों के सत्संगी कहा इसने, ঠিক আছে। মানে আমি তোমাদেরকে বাংলায় বলবো যে ভারতীয় সংবিধানে কেন্দ্রীকরণের
প্রবণতাযুক্ত সঙ্গ, ঠিক আছে, অক্ষ দিয়েছেন। তাহলে এই জিনিসগুলো আশা করছি টুকটাক টুকটাক করে বুঝতে পারছো ভাই, আস্তে আস্তে চোখ খুলে যাচ্ছে যে আমাদের সংবিধান ভারতের। একবার রিপিট করে দিচ্ছি, আমি প্রথমে যাব সরকারের প্রকৃত। দেখো, লিখিত সংবিধান দু রকমের হয়ে থাকে, সংবিধান দু রকমের হয়ে থাকে, লিখিত অলিখিত। পুরোপুরি লিখিত নয়, এটা করে দিলাম, যেমন যেগুলো উদাহরণ নেই সংবিধান কি বলে দিলাম, গণতন্ত্র বুঝিয়েছি। এরপর দেখো এটা কি, এটা হচ্ছে একটা সরকারের উপর থেকে থেকে দায়িত্ব, যেটাকে আমাদের হচ্ছে একাত্মক সরকার, যেটাকে আমাদের হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট বলা হচ্ছে, একটি সরকারের উপর দায়িত্ব থেকে থাকে, ছোট ক্ষেত্রফল, এই সমস্ত কিছু তোমরা পড়লেই বুঝতে পেরে যাবে আরেকবার। আর এই যে ডিসেন্ট্রালাইজেশন যেটা বললাম তোমাদের, যুক্তরাষ্ট্রীয় সরকার, যেটা ফেডারেল কনস্টিটিউশন যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে বললাম, যেটা আমাদের সমস্ত কিছু বললাম। তাহলে এর মধ্যে আশা করছি কোনো কিছু নেই, যেমন হচ্ছে লিখিত সংবিধান। আর হ্যাঁ, এটা একটা লিখিত সংবিধান হয়ে থাকে, এগুলো বললাম, বড় ক্ষেত্রফল হয়ে থাকে, যাদের জনসংখ্যা, ভারত 1 নম্বরে আছে, সমস্ত কিছু। নির্ণয় তেরি এখানে যেমন দেওয়া আছে, দেখো নির্ণয়, নির্ণয় নিতে দেখো, সিদ্ধান্ত নিতে মানে নির্ণয় নিয়ে নেমে দেরি হতে, ঠিক আছে, 100% আমাদের ভারতে হয়ে থাকে। তাহলে এই সমস্ত কিছু আর কি ভাই, ঠিক আছে। চলো, তাহলে আরেকবার রিভিশনও করে দিলাম, অর্ধসংখ্যা তোমাকে বলে দিলাম। এরপরে দেখো পরিসংখ্যান। পরিসংখ্যান মানে কি দাদা? পরিসংখ্যান তো আমরা দাদা তো শুনিনি ভাই, সত্যি কথা বলছি দাদা, আমি তোমার মুখে প্রথম শুনছি। তো পরিসংখ্যানটা আমাকে একটু বুঝিয়ে দাও, ঠিক আছে। কনফেডারেশন, ঠিক আছে, যেটা হচ্ছে পরিসং মানে কি দেখো, সবচেয়ে দুর্বল জোট, যেটা হচ্ছে রাজ্যগুলো সম্পূর্ণ স্বেচ্ছায়তে যোগ দেয় এবং যে কোনো নিজেদের ইচ্ছা আলাদা হতে পারে, যেমন হচ্ছে ইউএসএ, ঠিক আছে। এরপরে দেখো তোমাদেরকে একটা জিনিস ভাই বুঝতে হবে, পরিসং মানে কি। পরিসং মানে এটাই যে আমেরিকা ক্রান্তি বলো, যেটা আমাদের কবে হয়েছিল বলো, আমেরিকা ক্রান্তি। দেখো এই জিনিসগুলো লিখে রাখবে তোমরা একটু, এই জিনিসগুলো মেন পয়েন্টগুলো একটু লিখে নেবে, ঠিক আছে। অবশ্যই নিচে যে পয়েন্টগুলো থাকবে সেগুলো একটু লিখে রাখবে, কারণ আমি লিখে রেখেছি ওই জন্য ওখানে, যে তোমাদের পড়ে করবে বলে। আমি বোঝাবো, জাস্ট বুঝিয়ে যাবো। তাহলে পরিসং মানে কি? পরিসং হচ্ছে এমন একটা জিনিস, ধরো তোমরা কোনো কারণবশত কোনো কিছু ছেড়ে দিলে, মানে পরিসং হচ্ছে এমন একটা জিনিস যেটা নিজের ইচ্ছা মতো তোমরা সমস্ত কিছু করতে পারবে, নিজের ইচ্ছা মতো সব কিছু ছেড়ে দিতে পারবে, সেটাকে আমাদের হচ্ছে পরিসং। আর পরিসং কি? সবচেয়ে কমজোর, মানে ছেড়ে দেওয়া। মানে ধরতে পারো আজকালের রিলেশনশিপ, যেমন ধরতে পারো যে আজকালের যেই রিলেশনশিপগুলো হয়ে থাকে না, আজকালের রিলেশনশিপ, ধরো ইউএসএতে কটা কলোনি ছিল বলো? 13টা কলোনি ছিল, 13 কলোনি ছিল। 13টা কলোনি কি বলেছিল, যে আমরা এই যে বাইরের দেশ আমাদেরকে দেখে মনে করবে যে আমরা সবাই কিন্তু ঠিকঠাক আছি, ঠিক আছে। ধরো এখানে 13টা কলোনি আছে, এগুলো দেখে মনে করবে যে আমরা ঠিকঠাক আছি, কিন্তু আমাদের ভিতরের মধ্যে কিন্তু বিবাদ চলবে নিজেদের মধ্যে, কিন্তু ওরা দেখে মনে করবে একটা জোট বেঁধে আছে। তো ওটাকে বলা হচ্ছে আমাদের পরিসং। কিন্তু এরা চাইলেই ছেড়ে দিতে পারে। ধরো আমি আজকে বললাম যে সোনা, তোমাকে আমি বিরাট ভালোবাসি, আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো, এই দিয়ে দেবো, এই দিয়ে দেবো। তার সাথে ঠিক 1 বছর কাটানোর পর সব কিছু করে দেওয়ার পর রিলেশনটার আমি কি করলাম, সমস্ত কিছু করার পর তার সাথে আমি আর সম্পর্কটা রাখলাম না, মানে মন থেকে আমি যাইনি তার সাথে, একটা টাইম পাস করার জন্য গিয়েছিলাম। ওটাকে বলা হচ্ছে পরিসং। মানে কি, নিজের ইচ্ছা মতো আমি ছেড়ে দিতে পারি, হ্যাঁ কি না? অবশ্যই পারি। তো সেই উসি কো कहते हैं हम लोग পরিসং, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো পরিসং মানে কি? যেমন আজকালের রিলেশনশিপ, যেমন নিজের ইচ্ছা মতো জানু মানু পানু দিয়ে ছেড়ে দাও, ব্যাস হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো মানে পরিসং নিজের ইচ্ছা মতো করতে পারবো, মানে সব থেকে কমজোর ভিতর থেকে। মানে ধরো গ্রামের লোকেরা বা বাইরের লোকেরা, বন্ধুগুলো মনে করবে ওদের মধ্যে বাবাই কি ভালোবাসার মিল, দেখেছিস, এরকম করে বলবে। তো তখন কি হবে, তোমরা মনে করবে যে আচ্ছা, তার মানে ও হয়তো আমাকে মনে করে যে আমি ওর মনের মধ্যে রাজা, ঠিক আছে। কিন্তু তোমাদের এই দুজনকার মধ্যে, এই ঘরের ভিতরের মধ্যে কি আছে? তোমাদের কিছু নেই, ঠিক আছে। তাহলে তোমাদের বাইরে থেকে লোক কি মনে করছে, তোমরা বিরাট ব্যাপার, আর তোমাদের ভিতরে নিজেদের মধ্যে নিজেরা নিজেদের পাওয়ারে আছো, যে আমি তো বাবু ছেড়ে দেবো, আমি ডট ডট করার পর ছেড়ে দেবো, ঠিক আছে, ছেড়ে দেবো, এরকম তোমরা মাথার মধ্যে রেখে দিয়েছো অলরেডি, ঠিক আছে। দেখো তোমরা যদি আর্টিকেল 21 অনুযায়ী রিলেশন ব্যাপারে যখন বললাম, একটা কথা আমি তোমাদেরকে বলবো, আর্টিকেল 21 অনুযায়ী তোমরা যদি লাভ ম্যারেজ করে থাকো ভাই, লাভ ম্যারেজ করে থাকো, ঠিক আছে, সবার আগে ম্যাক্সিমাম 6 থেকে 7 বছর বা ধরতে পারো 8 বছর, কমসে কম 1-2 মাসে বিয়ে করবে না। মানে ভাই বলো, ছোট বলো, দাদা বলো, সব কথা বলবো, 8 বছর, 8 বছর ম্যাক্স টু ম্যাক্স, 8 বছর, মানে যদি কমও যাও তোমরা 8 বছর অন্তত রিলেশনটা থাকো, একে অপরকে জানো, তারপরে যাবে ভাই। এখন ডিভোর্স বলো, এই সমস্ত কিছু ভাই সিরিয়াস বলছি হচ্ছে, কারণ যখন আমরা কোর্টে গিয়েছিলাম তখন কিন্তু এই সমস্ত কিছু হচ্ছে, মানে প্রায়টা দেখছি যে চারিদিকে চলছে। তো এই জন্য তোমাদেরকে বলবো যে এই সমস্ত জিনিসগুলো একটু স্কিপ করো। মানে স্কিপ বলতে আমি তোমাদেরকে বলবো না যে ছেড়ে দাও, এই করে দাও, ওই করে দাও, কিন্তু তোমরা একটু দেখে শুনে করবে,
ঠিক আছে। চলো এরপর দেখো তোমাদেরকে বললাম এগুলো লিখে নেবে, এগুলো লিখে নেবে, এগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। চলো এরপর আমি তোমাদেরকে বোঝালাম যে ওটা। এরপর তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে ভাই সবার আগে ভালো করে বোঝার চেষ্টা করো ভাই, ঠিক আছে। চলো এরপর দেখো সংঘ কি, সংঘ মানে কি ফেডারেশন। এটা আমাদের কি তাহলে সুবিধা, এটা আমাকে একটু বুঝিয়ে দাও। দেখো চুক্তির মাধ্যমে গঠিত হয়, মানে আমাদের বিয়ে, বিয়ে দেখা আগে বোঝা, এখন না, চুক্তির মাধ্যমে গঠিত হয়। রাজ্যগুলো একসাথে আসে না, আলাদা আলাদা হতে গেলে চুক্তির মাধ্যমে ভারত এবং অবশিষ্ট ক্ষমতা রাজ্যের কাছে থাকে, মানে ইউএসএ আর ইউএসএসআর, ঠিক আছে। এটা তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো সবার আগে দেখো এটা কি একটা চুক্তি, চুক্তি ভিত্তিক, মানে ধরো একটা চুক্তি, এখন আমি এখানে লিখে রাখছি চুক্তি। চুক্তি মানে কি, ধরো এখন সিরিয়াল অনেকে দেখো কি দেখো না ভাই, দেখো মনে নেই আমার, বাট আমি ছোটবেলায় দেখেছিলাম যখন আমি ক্লাস 7-8-এ পড়ি, বাট আমার পুরো মনে আছে আগেকার যে সিরিয়ালগুলো যখন দেখতাম, তখন আমার একটা জিনিস মনে আছে, যে যখন সম্পর্ক হতো না, দেখো একটা চুক্তিভিত্তিক সম্পর্ক, কিছু সিরিয়ালের নাম মাম তো মনে নেই, বাট ঘটনা মনে আছে। দেখো সেটা বললে হয়তো বুঝতে পারবে। কি হতো প্রথমে, ফার্স্ট তোমাদের কি হতো, একজন বিয়ে করতো, বলতো তোমার সাথে আমি এতদিন থাকবো, তারপর বাড়ির লোক কিছুদিন যখন জানতে পেরে যাবে, তারপর তোমার সাথে আমি সম্পর্কটা ছেড়ে দেবো, এটা ডিভোর্স বলা হচ্ছে। আর একটা কি না, তোমার সাথে আমি সম্পর্কে থাকবো, যেটা আজকাল পর দিয়ে তোমার সাথে এই করার পর আমি ছেড়ে দেবো। এটা হচ্ছে দুটো সম্পর্ক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে ফেডারেশন। ফেডারেশন মানে যেটা হচ্ছে সংঘ, ফেডারেশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফেডারেশন, আর এটা আমাদের কি বলে দিন, এটা হচ্ছে কনফেডারেশন, ঠিক আছে, কনফেডারেশন। তাহলে দুটো জিনিস বুঝতে পারছো তো, যেটা নিজের ইচ্ছা মতো ছাড়তে পারবে, আর কোফেডারেশন যেটা আমাদের চুক্তি, মানে বিবাহ। বিবাহগুলো এখন কি হচ্ছে দেখো, তোমরা সত্যি বলছি, চারিদিকে বিবাহগুলো যেগুলো হয়ে থাকছে, দেখো বিবাহ, বিবাহগুলো কি এখনকার আগের মতো হচ্ছে? বিবাহগুলো যেগুলো হচ্ছে আমাদের, বিবাহগুলো যেগুলো হচ্ছে সেগুলো কি আগের মতো হচ্ছে? হচ্ছে না। কারণ কি না, চারিদিকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে। কারণ একটাই ভাই, কারণ কি, এখন লাভ ম্যারেজ, সবাই নিজের ব্যক্তিগত আর্টিকেল 21 ইউজ করছে, লাভ ম্যারেজ করতে যাচ্ছে, 1 থেকে 2 মাস রিলেশনে থাকছে, কাউকে কাউকে জানছে না, রূপ আছে যৌবন আছে, বিয়ে করে নিচ্ছে, ব্যাস হয়ে গেল। যখন হচ্ছে একটা দুটো ছেলে যখন হয়ে যাচ্ছে, তারপর থেকে তাদের মন উঠে যাচ্ছে, কারণ কি মানুষটা তার উপর যোগ্য না ভাই, মানুষটা তার যোগ্য না, বা তার মনটা তার মতো না, ব্যাস হয়ে গেল, সম্পর্ক শেষ। এটাই মেন জিনিস ভাই, একদম বাস্তব কথা তোমাদেরকে ভেঙে ফুটে সবটা বলবো, কারণ বুঝতে পারবে। মানে এটা কি ভাঙা কিন্তু যাবে না, ভাঙা যাবে, অবশ্যই যাবে। ফেডারেশন ভাঙা যাবে, মানে যেটা সঙ্গে সেটা ভাঙা যাবে, কিন্তু তার জন্য কি একটা চুক্তি, যেটাকে ডিভোর্স পেপার বলা হয়, ডিভোর্স দিতে হবে। এই দেখো এখানে দেখো লিখা আছে চুক্তি ভাঙতে হয়, এখানে দেখো লিখা আছে স্পষ্ট, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি, দাঁড়াবে, কালটা নিতে দাও আমাকে, এখানটা হয়তো আমি মুছে দেবো, এখানটায় মুছবো, ঠিক আছে। দেখো এখানটায় মুছবো, দিয়ে তোমরা একটা জিনিস দেখবে, তারপরে একটা জিনিস তারপরে আমাকে দেখবে জাস্ট, ঠিক আছে, একটা জিনিস তারপরে দেখবে, দাঁড়াবে। দেখো এরপরে একটা জিনিস তুই দেখবে তোমরা, যেহেতু এখানটায় দেখো এই যে চুক্তি, এই যে গোল করে দিচ্ছি, দেখো চুক্তি, চুক্তি, এই যে চুক্তি, এইটাকে আমাদের বলা হচ্ছে কি, যে একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী এটাকে ভাঙতে পারবো, মানে এটাকে নিয়ম অনুযায়ী ভেঙে দিতে পারবো, দিয়ে তারপর আমরা কিন্তু মানে ভাঙা কিন্তু যাবে, মানে ফেডারেশন যেমন নিচে ইচ্ছা মতো, সবাই দেখো বিয়ে হয়েছে তোমার, সবাই দেখেছে, তোমার ফ্যামিলির লোক আর সবাই দেখেছে, সেটাকে তুমি হুট করে ভাঙতে পারবে? হুট করে ভাঙতে পারবে না। পরিসংখ্যি কেউ তো দেখেনি ভাই, আমি ইচ্ছা মতো ভেঙে দিতে পারি, ঠিক আছে, আমার ওর সাথে থাকতে মন জানি পারবো, কিন্তু চুক্তি মানে বিবাহটা ডিভোর্স দিতে হবে, কিছু না নিয়ম কানুন আছে, তো সেই জন্য ওটাকে ভাঙতে হবে। তো ওটাকে বলা হচ্ছে আমাদের, যেটা আমাদের যে ফেডারেশন, ঠিক আছে, আর হচ্ছে কনফেডারেশন। তাহলে আশা করছি এই জিনিসগুলো বুঝতে পেরেছো, না কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে ইউএসএসএ আর যেটা আমাদের ইউএসএসআর, ওটা তোমাদেরকে আমি বলছি ব্যাপারটা। দেখো মিখাইল গোরবাচভ যেটা ছিল না, মিখাইল গোরবাচভ যখন ইউএসএসআর যেটা হয়েছিল, মিখাইল গোরবাচভ, এখানকার যে ইউএসএসআর, ইউএসএসআর মানে রুশ কান্ট্রি কবে হয়েছিল আমাদের, রুশের যে কান্ট্রি হয়েছিল সেটা আমাদের হচ্ছে 1917-তে, এই যে এখানে লেখা আছে দেখতে পাবে, রুশ কান্ট্রি 1917-তে, আর তখন রুশ কান্ট্রি হয়েছিল। এরপরে আমাদের 1991 সালে ইউএসএসআর সঙ্গে যেই 1991, সরি 1991, 1991 কি হয়েছিল, আমাদের যে সংটা ছিল সেটা ভেঙে গিয়েছিল, মানে এই যে এই ফেডারেশনটা, এই যে সং যেই ছিল সেটা ভেঙে গিয়েছিল 1991 সালে। সেখানে তখন রাষ্ট্রপতি কি ছিল, মিখাইল গোরবাচভ, ঠিক আছে, মিখাইল গোরবাচভ সেটা ছিল। এরপরে যখন একজনকার মন যদি ভেঙে যায়, ধরো একবার ভেঙে গেল 1991 সালে, ধরো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো ভাই বোঝার চেষ্টা করো ভাই, ঠিক আছে। দেখো একজনকার মন, একজনকার মন, একজনকার মন যদি উঠে যায়, একজন একজনকার মন যদি উঠে যায় এই রিলেশন থেকে, তাহলে আর কি তার থাকতে মন যাবে বলো? সং মানে ফেডারেশন যেটা থাকে, তার কি আর সং থাকতে মন যাবে? ফেডারেশন চুক্তি, চুক্তি সই করা হয়ে গেছে, তাহলে একজনকার উঠে গেলে তো আরেকজন তো চলে তো এমনিই যাবে ভাই। আমার ধরো তোমার সাথে থাকতে মন যায়নি, আমার ধরো কিরণ স্যারের সাথে আর প্ল্যাটফর্মে আমি পড়াবো না, তাহলে আমার কিরণ স্যারের সাথে থাকতে মন যাবে? কোনো দিনও মন যাবে না, এটা হচ্ছে ব্যাপার। তাই মন থেকে কোনো জিনিস যদি উঠে যায়, তাহলে তার উঠবা মানে থাকার কোনো ইয়েই নেই, মানে ধরো একবার ভেঙে গেলে, আমি কি বলতে চাইছি,
ধরো তুমি কাঁচের গ্লাসটা আছে, একবার যদি ফেটে যায়, যত তুমি সেলোটিপ দিয়ে চেটানোর চেষ্টা করো, চিটবে? থাকবে না। তাই কি চুক্তি দিয়ে ভাঙতে হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে যে আমাদের ইয়েটা বলা হয়েছিল, যেটা হচ্ছে মিখাইল গোরবাচোভ যখন রাষ্ট্রপতি ছিল তখন এটা ভেঙে গেছিলো, যে তারপর থেকে একদম সব হয়ে গেছে, ঠিক আছে। যেমন ইউএসএসএ, যেমন তোমাকে আরেকটা আমি বলতে পারি, যেমন আরেকটা উদাহরণ দিতে পারি, যেটা আমাদের হচ্ছে ইউএসএটা একবার দিই তোমাদেরকে, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। দাঁড়াও, এটা স্কিপ করি। দেখো ইউএসএ, সবার আগে দেখো ভাই ইউএসএ, ইউএসএ, প্রতিটা জিনিস লিখবে ভাই, আর একবার রিভিশন করে নেবে, আমার কথাগুলো শুনে শুনে একবার রিভিশন করে নেবে। ইউএসএ, ইউএসএতে আমাদের কটা স্টেট আমরা জানি? 50টা স্টেট আছে না নেই? 50টা স্টেট আছে। এগুলো আমাদের কি বলা দিন, ইউএসএ যেগুলো আমাদের আছে সেগুলো অবশিষ্ট শক্তিয়া, মানে এদের হাতে অবশিষ্ট শক্তিয়া, মানে অবশিষ্ট শক্তিয়া এদের হাতে ছিল, ঠিক আছে, অবশিষ্ট শক্তিয়া, ঠিক আছে, অবশিষ্ট শক্তিয়া। अवशिष्ट शक्ति माने कि निर्णय में যেটা হচ্ছে স্টেট কা অধিকার, স্টেটও কা অধিকার, ঠিক আছে, স্টেটের অধিকার, স্টেটের কি অধিকার, ঠিক আছে, স্টেটের অধিকার। মানে কি এরা এরা যখন খুশি এরা কিন্তু নিতে পারে নির্ণয়, যেটা হচ্ছে সংঘ মানে ফেডারেশন, এটা যখন খুশি নির্ণয় নিতে পারে, ঠিক আছে, এটা যখন খুশি নির্ণয় নিতে পারে। সম্প্রভু যেটাকে বলা যায়, সম্প্রভু মানে আপনি মার্জি সে ও আপনি কাম কর सकते हैं। लेकिन আমাদের এখানে কি হবে, স্টেটের ধরো আমাদের স্টেটগুলো কি সম্প্রভু? আগে আমাকে 100% গ্যারেন্টিতে বলতে পারবে? না, আমাদের স্টেট কিন্তু না। কিন্তু ইউএসএ যেগুলো ছিল সেগুলো হচ্ছে সম্প্রভু, ইউএসএ যেগুলো ছিল সেগুলো কি আমাদের সম্প্রভু, ইউএসএর এগুলো কি ছিল? সম্প্রভু। মানে কি যে নিজেদের अपनी मर्जी से अपना निर्णय ले सकता है भाई, ठीक है जी, अपनी मर्जी से, अपनी मर्जी से, अपनी मर्जी से अपना निर्णय, আপনার নির্ণয় লেনা, মানে তে নিজের মতো করে নির্ণয় নিতে পারবে, ঠিক আছে। তো এগুলো লিখো না ভাই, এগুলো আমরা এনসিইআরটি পড়েছি, তো আমরা ধরো হিন্দিতে করি সব কিছু, তো বাংলায় লিখছি না, এগুলো বাংলায় বলে দিচ্ছি, মানে নিজের মতো করে নির্ণয় সে নিতে পারবে। এবার তোমরা লিখলে লিখতে পারো, অবশিষ্ট শক্তিয়া স্টেটের, ইউএসএ স্টেটের হাতে ছিল। কিন্তু আমাদের ধরো তোমাদেরকে একটা এর পরে বলবো একটা জিনিস, ধরো তোমরা এক্সাম্পল ধরো তোমাদেরকে আমি দিচ্ছি এক্সাম্পল। ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে, মানে আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের সাথে আজকে পাকিস্তানে ধরো যুদ্ধ হয়ে গেল, সেটাকে নির্ণয় কে নেবে? আমাদের সেন্ট্রাল কে নেবে বলো? সেন্ট্রাল, ঠিক আছে। স্টেট কি নেবে? স্টেট নেবে না, স্টেট নেবে না, ঠিক আছে। তাহলে ওটাকেই বলা হচ্ছে আমাদের কি, যে আমাদের যেই সংটা ছিল সেটা বললাম, কারণ স্টেটের হাতে কোনো পাওয়ার নেই, স্টেট চাইলে কিন্তু নির্ণয় নিতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলে যারা কোনো ছিল ছিল, মানে সংবিধান আমাদের যেটা আগে থেকে আছে, সেটা আমাদের অলরেডি আগে থেকে, কিন্তু আমাদের যেটা আমাদের স্টেটের হাতে সমস্ত কিছু অবশিষ্ট শক্তিয়া স্টেটের হাতে, মানে এই সরি কেন্দ্রের হাতে, মানে সেন্ট্রালের হাতেই আগে থেকে আছে। আর আমাদের স্টেটের অবশিষ্ট शक्तियाँ নাই, ठीक है। माने कि अवशिष्ट शक्तियाँ सेंट्रल के पास पहले से ही होता था, भारत में ऐसा नहीं होता, ऐसा तो आज नहीं, पहले से ही होता है। और वेस्ट बंगाल में जो पाकिस्तान का युद्ध अगर हो जाए तो निर्णय সেন্ট্রাল নিতে হয়, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে ভারত আমাদের কি বললাম? কো-ফেডারেশন। কেন ভাই কো-ফেডারেশন? সরি, কোয়াসি ফেডারেল, ঠিক আছে। তাহলে ভারতের আমাদের দেখো কোয়াসি ফেডারেল কে করেছে? কেসি বিওর নে, ঠিক আছে। কোয়াসি ফেডারেল মানে কি, ভারত হচ্ছে আমাদের তখন যুক্তরাষ্ট্রীয়, অর্ধ যুক্তরাষ্ট্রীয় বলতে পারো, যাই খুশি বলতে পারো। আমাদের কি না, যখন ধরো আমাদের মেন জিনিস যখন মানে আপাতকাল বলতে পারো, বা যেগুলো আমাদের যে জরুরি ব্যবস্থা বলতে পারো, বা এমার্জেন্সি যেগুলো আমাদের থাকে সেগুলো বলতে পারো, যা খুশি ভাই, কোনো সঙ্গ নেই। তিনটে জিনিস, একটা হিন্দি, একটা বাংলা, একটা ইংলিশ, ঠিক আছে, তিনটে জিনিস। তাহলে এই জিনিসগুলোর সময় আমাদের কে দায়িত্ব নেয়? আমাদের ইউনিট, মানে আমাদের গভর্নমেন্ট। মানে কোন গভর্নমেন্ট? সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর এই যে কোম্পানি শাসনকাল বলো, এই জিনিসগুলো একটু লিখে নেবে, ঠিক আছে। এগুলো আমি আর, এগুলো পয়েন্ট ভাই, ওয়ান লাইনার পয়েন্ট, তো এগুলো একটু ফ্যাক্টগুলো লিখে নেবে, এগুলো বোঝানোর কিছু নেই। বাট এরপরে যেগুলো জিনিসগুলো, সেগুলো হচ্ছে বোঝানোর মতো করে। যেমন হচ্ছে শাসন প্রণালীর ভিত্তিতে সরকারের ধরন, এটা হচ্ছে সংসদীয় সরকার, রাষ্ট্রপতি, আর হচ্ছে অর্ধরাষ্ট্রপতি শাসন, ঠিক আছে, অর্ধরাষ্ট্রপতি শাসন। দেখো এই জিনিসগুলো একটু বুঝতে হবে ভাই, ঠিক আছে। তাহলে সবার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমস, যেটাকে বলা হচ্ছে পার্লামেন্টারি, সংসদীয় সরকার, ঠিক আছে। দেখো ভাই, সবার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, এখানে রাষ্ট্রের প্রধান যেমন রাষ্ট্রপতি হয়, আর এখানে রাষ্ট্র বা রাজ্য, মানে বলতে পারো রাজ্য পলিটিতে যদি বলা হয় রাজ্য, পলিটিতে বলা হয় পলিটিক্যাল সায়েন্সে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সে যদি কি বলা হয়? রাজ্য, পলিটিক্যালে,
পলিটিক্যালে যদি বলা হয় রাজ্য, রাজ্য মানে আমাদের কি বলা হবে, রাজ্য যদি লেখা থাকে পলিটিক্যাল সায়েন্সে যদি রাজ্য লেখা থাকে, রাজ্য মানে কিন্তু আমাদের এটা না, হেড অফ দ্য স্টেট, মানে আমাদের কি হবে তখন, এটা রাষ্ট্র হয়ে যাবে, ঠিক আছে। সেটাকে কি হবে বলো, রাষ্ট্র হবে, ঠিক আছে। যেমন এখানে দেখো লেখা আছে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, হিন্দির জন্য এটা বলে দিলাম যে রাজ্য যদি লেখা থাকবে, কারণ এটা লেখা থাকবে রাষ্ট্র, মানে যেটা আমাদের বলে থাকবে রাজ্য, রাজ্য বাংলায় রাষ্ট্র আছে, এটা কিন্তু হিন্দিতে যারা প্রিপারেশন করছে তাদেরকে বললাম যে ইয়ে, ঠিক আছে। এই যে সরকারের প্রধান, যেমন প্রধানমন্ত্রী, এই দুজন আলাদা আলাদা ব্যক্তি হন, যেমন ভারত আর ব্রিটেনের। দেখো তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? আগে আমি আরেকবার বলবো, রিপিট এগেন করবো। তো দেখো আগে আমাদের কি এখানে, এখানে রাষ্ট্রের যে প্রধান, যেমন রাষ্ট্রপতি, ঠিক আছে, যেমন রাষ্ট্রপতি, এবং সরকার যেটা আমাদের যে প্রধান, যেমন প্রধানমন্ত্রী, দুজনে কিন্তু হয়ে থাকে। তাহলে দুজনেই কিন্তু আমাদের ভারতেরই, এটা উদাহরণ আমাদের যেমন হচ্ছে ভারত, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো। তো দুজন ব্যক্তি যেমন ভারত আর ব্রিটেন দুজনই হয়ে থাকে। আর রাষ্ট্রপতি শাসন কি, দেখো রাষ্ট্রপতি শাসিত কি, দেখুন এখানে রাষ্ট্রের প্রধান এবং সরকারের প্রধান একজনই ব্যক্তি হন, শাসন ব্যবস্থার ক্ষমতার রাষ্ট্রপতির হাতেই থেকে থাকে, ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। যেমন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ মানে আমেরিকা, আমেরিকা, ঠিক আছে ভাই, আমেরিকা কার আমাদের বলতে পারবে, আমেরিকা ভাই, ঠিক আছে, আমেরিকা, আমেরিকা, ঠিক আছে। তাহলে এটা কি ইউএসএ স্যার, ইউএসএ স্যার, ইউএসএ, যেটা কি দেখো আমাদের আছে, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প বলতে পারো, যেটা আমাদের আমেরিকা, ঠিক আছে। তবে রাষ্ট্রপতির হাতে সব কিছু থাকে, যেটা রাষ্ট্রপতি শাসিত। আর অর্ধ রাষ্ট্রপতি শাসন কি, যেটা দুটোই থেকে থাকে, মানে উভয় বলতে পারো, সংসদীয় শাসন বা আমাদের হচ্ছে রাষ্ট্রপতি শাসন, যেগুলো থেকে থাকে সেগুলো দুটোতেই থেকে থাকে। তাহলে এই দুটো জিনিস আশা করছি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তাহলে সংসদীয় শাসন কি, এখানে রাষ্ট্রের প্রধান আমাদের কি হয়ে থাকে, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আর আমাদের প্রধান প্রধানমন্ত্রী, যেটা আমাদের ভারত ও ব্রিটেন। আর আমাদের রাষ্ট্রপতি শাসিত, তাহলে আমাদের হচ্ছে এটাকে আমাদের হচ্ছে, যেটা আমাদের হচ্ছে আমেরিকা, যেটা আমাদের আমেরিকা, যেটা ডোনাল্ড ট্রাম্প বলতে পারো এক কথায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের এই অর্ধ রাষ্ট্রপতি শাসন মানে কি, যেটা আমাদের হচ্ছে দুটোই থাকবে, একটা হচ্ছে আমাদের কি, দুটোই থাকবে, এই দুটোকে আমাদের বলা হচ্ছে অর্ধ সংখ্যাত্মক, অর্ধ রাষ্ট্রপতি শাসন। তাহলে এই জিনিসগুলো আশা করছি বুঝতে পেরেছো। নোটসগুলো একবার বানাও আর একবার পড়ে নাও, তারপরে ক্লাসে যদি না বুঝতে পারো তবে আমাকে এসে গাল দিয়ে দেবে, এত ভালো করে যখন বোঝানোর পরে। তাহলে কিছু কোশ্চেন্স বলতে পারো, যে উৎপত্তি, আমাদের সংবিধান কি, উৎপত্তি উৎসের ভিত্তিতে যদি কি বলা হয়, নির্মিত অথবা বিকশিত। তাহলে আমাদের ভারতের কি, নির্মিত, ঠিক আছে, নির্মিত বা বিকশিত না, নির্মিত। শাসন প্রণালীর ভিত্তিতে রাজতন্ত্র বা লোক গণতন্ত্র, যেটা ডেমোক্রেসি বললাম, তাহলে এটা কি আমাদের মানে আমাদের কি, গণতন্ত্র, 100% গণতন্ত্র, ঠিক আছে। কোশ্চেন সেগুলো ভাই কোশ্চেন ধরতে পারো এক ধরনের। সংবিধানের ভিত্তিতে কঠোর ও নমনীয়, কঠোর বা অনমনীয় অথবা নমনীয়, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা, দুটোই, আমাদের দুটোই, কঠোরও নয় নমনীয়ও নয়, বরং দুইটির মিশ্রণ। কঠোরের ভিত্তিতে দেখো কাঠামোর ভিত্তি, এটা একাত্মক অথবা যুক্তরাষ্ট্রীয়, অর্ধ যুক্তরাষ্ট্রীয়। তাহলে আমাদের ভারতের কি বলো, ভারতের আমাদের হচ্ছে কোয়াসি ফেডারেল, ভারতের কি বললাম, কোয়াসি ফেডারেল, আগেই বলে দিয়েছি আমি। তাহলে যে যদি বলা হয় সচলনের ভিত্তিতে, যেটা হচ্ছে লিখিত, মানে এটা লিখিত বা অলিখিত, আমাদের ভারতের সংবিধান কি, লিখিত, ভারতের সংবিধান কি বলো, লিখিত, মানে রিটেন। চলো এরপরে দেখো এই জিনিসগুলো লিখে নাও। পৃথিবীর সবচেয়ে পুরনো সংবিধান লিখিত হচ্ছে ইউএসএ, যেটা আমাদের এই এত তারিখে লেখা হয়েছে। শব্দের ভিত্তিতে সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে মেনাকো। তারপরে আমাদের হচ্ছে অনুচ্ছেদের ভিত্তিতে সবচেয়ে ছোট, এগুলো তোমরা একটু লিখে নেবে, বিশ্বের দীর্ঘতম লিখিত, এগুলো একটু লিখে নেবে, বাস এগুলো বোঝানোর মতন কিছু নেই, ঠিক আছে। চলো এবার দেখো ম্যাগন কাটা যেখানটা বোঝানোর জায়গা সেখানটা আমি ঠিক বোঝাবো, আর যেগুলো লেখা তোমরা ঠিক লিখে নেবে, ঠিক আছে। ওয়ান লাইনার যেহেতু। ম্যাগন কাটা কি, ম্যাগন কাটা দেখো একটা জিনিস, একটা গল্প বলো তোমাদেরকে। অলিখিত সংবিধানের মূল ঐতিহাসিক ভিত্তি হলো ম্যাগন কাটা। ম্যাগন কাটা কি সুবিধা, ম্যাগন কাটা হচ্ছে আমাদের, যেটা আমাদের কি বলো, ম্যাগন কাটা এমন একটা জিনিস যেটাতে আমাদের সরকার, ধরো ম্যাগন কাটা যদি আমি না থাকি, তাহলে আমরা কি করতে পারি, বলতে পারবে, বলতে পারবে হ্যাঁ আর না, বলতে পারবে, পারবে না। ম্যাগন কাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আধিকারিক ঘোষণাপত্র। ম্যাগন কাটা মানে কি, আধিকারিক ঘোষণাপত্র। ম্যাগন কাটা মানে কি, আধিকারিক ঘোষণাপত্র, আধিকারিক ঘোষণাপত্র, ঘোষণাপত্র, ঠিক আছে। এবার দেখো 15ই জুন,
এটা আমাদের ব্রিটেন সালে রাজা জন ছিল, এটি আমাদের কি করেছিল। দেখো এর ঘটনাটা আমি তোমাদেরকে বলছি। দেখো রাজা ছিল যদি আজকে অন্য জায়গায় পড়তে গেছে, দিয়ে ধরো সে বিরাট ইনস্টাগ্রামে পোস্ট করছে, সে কাজ বাজ ছেড়ে দিয়েছে, দিয়ে তখন প্রধানমন্ত্রীকে তোমরা যে হাওয়া করে যায়, এই আমাদেরকে জিনিস দিচ্ছ না কেন, আপনার ছেলে স্যার এই কাজ করছে, ওই কাজ করছে, তো তখন তো আপনাদের খারাপ লাগবে না? অবশ্যই লাগবে। তখন সেই জন্য তোমরা আন্দোলনে নেমে গেছো, ঠিক আছে, যে আমাদেরকে জিনিস দিতে হবে, আমাদের অধিকার দিতে হবে, ঠিক আছে। প্রধানমন্ত্রী বাবু নরেন্দ্র মোদীর কাছে তোমরা চলে গেছো, দিয়ে বলছো স্যার দিতেই হবে। তো এটাকে বলা হচ্ছে মেঘন কাটা। মেঘন কাটা মানে কি সুবিধা, মানে ঘোষণাপত্রে, মানে যে একটা ঘোষণা করলে হ্যাঁ তোমাদেরকে এই জিনিসগুলো দেওয়া হবে। এটা কি করেছিলেন ব্রিটেনের রাজা জন, যেটা কিছু ঘোষণা করেছিল দিয়ে তোমাদেরকে এগুলো দেওয়া হবে, ঠিক আছে। যেমন আছে অলিখিত সংবিধানের মূল, যেমন আছে চারটি, যেমন আছে ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইসরায়েল, এগুলো হচ্ছে অলিখিত সংবিধান, ঠিক আছে। আর লিখিত সংবিধান যেমন আমি তোমাদেরকে একটা বলে দিই, যেমন হচ্ছে ফ্রান্স বলো, পাকিস্তান বলো, তারপর আমাদের হচ্ছে ভারত বলো, এগুলো হচ্ছে লিখিত সংবিধান। আর বিশ্বের যে সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের কাদের বলো, ভারতের, ঠিক আছে। সব থেকে বড় লিখিত সংবিধান হচ্ছে ভারতের। এগুলো লিখবে তোমরা, লিখবে না এমন না। আর এই জিনিসগুলো একটু লিখে নিতে হবে। চলো এরপরে দেখো ভারতীয় সংবিধানের যে জনক বলা হয়, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, আমাদের হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরকে। তার হচ্ছে মূল সংবিধানে যেটা হচ্ছে ইংরেজিতে লিখেছিলেন আমাদের প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এর হিন্দি সংস্করণ যেটা হচ্ছে নিজের হাতে প্রশান্ত কৃষ্ণ বৈদ্য। সংবিধানের পাতাগুলো সুন্দর ছবি বর্ডার দিয়ে শান্তিনিকেতনের শিল্পীরা। দেখো সংবিধান তো করে নিলাম, ঠিক আছে, সব কিছু কোনো সমস্যা নেই, কিন্তু একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে সংবিধান পড়লে সব কিছু ঠিক আছে, বি.আর. আম্বেদকর, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা সব ঠিক আছে, ইটস ওকে। বাট আমাদের যে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা যে সংবিধানটা লিখেছিলেন, এর একটা শর্ত ছিল, সেটা জানো? প্রেম বিহারী নারায়ণ রায়জাদার একটা শর্ত ছিল। শর্তটা কি, যে আমি একটা টাকাও নেব না, একটা টাকাও আমি নেব না, একটা টাকা নেব না, একটা টাকা নেব না, কিন্তু কি আমার প্রত্যেকটা এই যে ধরো সংবিধান আমি এটা করলাম, এই পেজেতে প্রেম লিখা থাকবে, প্রেম, এই প্রেম লেখাটাকে থাকবে, সেই জন্য ও টাকা নেয়নি। আর তারপরে তিনি গুরু মানে গরু মনে করো না, গরু মনে করো না, গুরু মানে ধরো আমার যে গুরু মানে যে আমার শিক্ষক মানে মহাশয় যিনি আমার, তার কিন্তু নাম তিনি কোথায় লিখে দিয়েছেন, সংবিধানের লাস্ট পাতা ইংলিশে যে সংবিধানটা ছিল তার নাম লিখে রেখেছিলেন। তার কোথায় লিখেছিলেন, তার নাম কি ছিল, গুরুটার নাম ছিল, যে গুরু ছিলেন তার গুরুর নাম ছিল হচ্ছে রামপ্রসাদ, আমাদের হচ্ছে রামপ্রসাদ সেক্সোনা ছিল, ঠিক আছে। তাহলে আমাদের কি নাম ছিল, রামপ্রসাদ সেক্সোনা, রামপ্রসাদ সেক্সোনা। তাহলে এই জিনিসগুলো আশা করছি বুঝতে পেরেছো। তাহলে রামপ্রসাদ সেক্সোনা ছিল, হয়েছে। এরপর দেখো আমাদের ভারতীয় সংবিধানে আমি কিছু বলবো, বেশি কিছু না ভাই, এইটাই লাস্ট, আর কিছু নেই। দেখো ভারতীয় সংবিধানে যদি আমি কিছু বলি, 24 জানুয়ারি যেটা আমি বলছি, দেখো 24 জানুয়ারি ভারতীয় সংবিধান কি হয়েছিল, 24 জানুয়ারি 1950 সালে, 24 জানুয়ারি 1950 সালে কি হয়েছিল, আমাদের কতজনা যে হস্তাক্ষর করেছিল, 284 জনা, 284 জনা হস্তাক্ষর করেছিল। তাহলে প্রথম যেই করেছিলেন সইটা, তিনি কে করেছিলেন, জওহরলাল নেহরু, ঠিক আছে। তারপরে देखो সবার উপরের दिख থেকে মানে संविधान सभा के अध्यक्ष होने के कारण जो राजेंद्र प्रसाद था ना, हस्ताक्षर सूची में सबसे ऊपर किया था, तो किसने किया था, हमारा राजेंद्र प्रसाद। আরপি করে দেবো রাজেন্দ্র প্রসাদ, তোমরা নিজেরা লিখবে ভাই। আর শেষে সবার শেষে কে লিখেছিলেন, আমাদের ফিরোজ গান্ধী। সবার কি করেছিলেন, ফিরোজ গান্ধী সবার শেষে। তাহলে রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, ফিরোজ গান্ধী, কত ছিল 24, এতটা বানানোর উপর। তারপর কমেন্টে এসে যদি তোমাদের বুঝতে না পারে, গাল খাওয়ার জন্য আমি রেডি, ঠিক আছে, গালাগালি খাওয়ার জন্য আমি রেডি, গালাগালির জন্য আমি রেডি, ঠিক আছে, গালাগালির জন্য আমি রেডি, লিখে রাখছি, আমি রেডি, ঠিক আছে, আমি রেডি। একবার পড়বে, ঠিক আছে, একবার পড়বে আমার ক্লাসটা, দিয়ে তোমরা একবার রিভিশন করবে, তারপর যদি বুঝতে না পারো আমি গাল খাওয়ার জন্য রেডি। ভালো করে বোঝালাম পুরো জিনিসটা, ব্রিটেন সমস্ত কিছু, ম্যাগান কাটা সমস্ত কিছু বুঝেছে, 100% বুঝতে পারবে। আর্মির এরকম করে কেউ বোঝাবে না ভাই। আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, কোশ্চেন এর পরের দিন ক্লাস আমি কোশ্চেন আনবো, সেটা এসএসসি হোক, আমাদের সিডিএস হোক, এনডিএ হোক, আর্মি এক্সাম হোক, মানে এই টপিক রিলেটেড যে কোনো এক্সামে যেখানে আমি দেখবো কোশ্চেন্স রয়েছে, সেই সমস্ত কোশ্চেন্স আমি আনবো। আর মুখস্থ কিন্তু ভাই কাজ করবে না, আমি আগেই বলে দিচ্ছি, তোমরা মুখস্থ করে আনবে না ভাই, বুঝবে, ভিডিও চালাবে, আবার বুঝবে, বুঝে বুঝে আসবে, তবেই কাজে দেবে। মেগন কাটা কি, পরিসং কি, এই জিনিস, ওই জিনিস, এই জিনিস, প্রতিটা জিনিস বুঝবে, বোঝার পরেই কিন্তু আসবে, নাহলে কিন্তু খুঁজে পাবে না। আমি এসএসসির কোশ্চেন আনবো, সিডিএস এর কোশ্চেন আনবো, এনডিএ বলো, আর্মি বলো, এয়ারফোর্স বলো, নেভি বলো, সমস্ত কোশ্চেন্স আমি আনবো। তারপর তোমরা বুঝতে পারবে যে আচ্ছা লেভেল, তাহলে শিবুদার লেভেল বুঝতে পেরেছি। তোমরা কমেন্ট আছে শুধু একবার দেখে নেবে, তারপর বুঝতে পারবে। তো ভাই আজকের জন্য এতটুকুই। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক
একদম করে দেবে। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো। আর ব্যাচের ব্যাপারে বলে দিই, প্রাইস মাত্র 399 টাকা অফ চলছে। ডেমো ক্লাস যদি ভালো লেগে থাকে ব্যাচটা নিয়ে নেবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। অল সাবজেক্ট পাবে, ক্লাস পিডিএফ নোট, 30টা ফুল মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ নোট, 1 ইয়ার ভ্যালিডিটি। দা ফার্স্টেজ একাডেমি অ্যাপটা ডাউনলোড করে দেবে। এখন 449 টাকা দেখাচ্ছে, বাট 50% অফে 449 টাকা, যেটা আমাদের 15 তারিখের পরে কিন্তু হয়ে যাবে। আর এখন আপাতত 399 টাকা ব্যাচটা চলছে, তো তোমরা অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।